স্টার্ট করে দিই। ওকে, তাহলে আজকে আমি কি করবো একটুখানি বলে দিই। আজকের কোর্সের মানে আজকের দিনের ক্লাসের আমাদের কারিকুলামটা কি। আজকে আমি আপনাদের একটা কোড করব, মানে আপনাদের সাথে আমি একটা কোড করব, ঠিক আছে? কিভাবে একটা ডিজাইন থেকে কপি করতে হয়, কিভাবে জিনিসটা সবসময় মাথায় রাখতে হয়, সেই জিনিসটা আমরা আজকে দেখব, ঠিক আছে? মানে আমি একটা ডিজাইন বানিয়েছি আপনাদের জন্য, সিম্পল একটা, আগের দিন বলেছিলাম আশা করি, ইনলাইন সিএসএস দিয়ে আমরা একটা ইমেলের টেমপ্লেট বানাবো। মনে আছে? যদি মনে থাকে একটু হ্যান্ড রেজ করুন, যদি না থাকে আমি বলে দিচ্ছি। ওকে, মনে আছে, থ্যাংক ইউ। তো আমরা সেটাই বানাবো। ইনলাইন সিএসএস আসলে কোথায় ইউজ করা হয় সেটা আমাদের জানার দরকার, ঠিক আছে? সেই কারণেই আজকের ক্লাসে আমরা একটা কোড কিভাবে লিখতে হয়, অ্যাকচুয়ালি আমি কিভাবে কোডটাকে মানে বলতে পারেন যে ব্রেকডাউন করি, কিভাবে কোডের প্রথম অংশটা লিখি, কিভাবে সেকেন্ড অংশটা লিখি, এইভাবে আমি এক এক করে আপনাদের বলবো, ঠিক আছে? এতে দুটো ফল, একটা হচ্ছে আপনারা শিখতে পারবেন যে কিভাবে মানে একটা কোড করা হয়, ঠিক আছে, কিভাবে আমি কোডটাকে পার্সোনালি ইউজ করি। এবার আপনারা যদি তার থেকে বেটার করে করতে পারেন তো খুবই ভালো, সেখান থেকে আমিও অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে? আর সেই আমি একটা জিনিস এবার থেকে আমি একটা জিনিস ঠিক করেছি, সেটা হচ্ছে যে কোডটা আমি আপনাদের সাথে বসে করব, সেই সেম ডিজাইনটা সেম নাও থাকতে পারে, কিন্তু সেম মেথডে আমি আর একটা কোড আপনাদের দেব, মানে একটা ডিজাইন আপনাদের দেব, সেই ডিজাইনটা আপনাদের অ্যাজ আ অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমি আজকে একটা কোড করব, সেই কোডটারই একদম সেম একটা ডিজাইন থাকবে, কিছু কিছু ডিফারেন্ট থাকবে অবশ্যই, নাহলে সেটা মানে ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো না। তো দুটো ডিফারেন্ট কোড থাকবে আমাদের কাছে, একটা আমি বসে করব আপনাদের সাথে, আর একটা আপনাদের দেব বাড়ির কাজ, সেটা আপনাদের করে দেখাতে হবে, ঠিক আছে? যদি আইডিয়াটা পছন্দ হয় একটুখানি আমাকে হ্যান্ডরেস করে বলে দিতে পারেন যে হ্যাঁ স্যার, তাহলে আমাদের সুবিধা হবে, আমরা জিনিসটা বুঝতে পারবো যে আপনি কিভাবে করেছেন, রেকর্ডিংটা দেখতে পারবো, দেখে আমরা সেম মেথডে আমরা সেটাকে কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? তো আজকে আমাদের টপিক হচ্ছে ইনলাইন সিএসএস ইউজ করে একটা ইমেলের টেমপ্লেট বানানো। কি হয় সেটা আজকে দেখাই আপনাদের। তাহলে আপনারা জানেন যে ইনলাইন সিএসএস আমরা কোথায় ইউজ করি। আগের দিন আমি বলেছিলাম ইনলাইন সিএসএস আমরা ইউজ করি ইমেলের টেমপ্লেট, অর্থাৎ একটা ইমেল আপনাদের যেমন আসে, আমি একটা মেল খুলি, mail.google.com/ এক সেকেন্ড, আমি একটা সেকেন্ডারি ইমেল আমার আছে হয়তো, হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেসে গেলাম, গিয়ে যে কোনো একটা ইমেল আপনি নিজেও খুলতে পারেন। এখানে কিছু কিছু পার্সোনাল ইমেলও হয়তো থাকে, তো সেটা কিছু করার নেই, লাইভ ক্লাস কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা নিজেদের একটা মেল বক্স খুলে দেখবেন, সেখানে বিভিন্ন রকমের আপনি ইমেল দেখতে পারবেন। বিভিন্ন রকমের ইমেলের মধ্যে কি কি জিনিস আপনি কমন দেখবেন, তার একটা ডিজাইন আছে, যেমন এটার কোনো ডিজাইন কিন্তু আপনার নেই। কেন? এটা জাস্ট একটা সিম্পল ইমেল, ঠিক আছে? তাহলে আপনি বলবেন স্যার এটা কি এইচটিএমএল বাদ দিয়ে তৈরি? না, এটাও এইচটিএমএল দিয়েই তৈরি, কিন্তু এখানে কোনো সিএসএস লেখা হয়নি, জাস্ট একটা পিওর এইচটিএমএল এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরকম আপনি অনেক রকম ইমেল দেখতে পারবেন। ধরুন এই ইমেলটা, যা দেখুন একটা সিম্পল একটা ইমেল, কিসের অ্যাকাউন্টের থেকে এসছে, এটা হয়তো অ্যালিস্টেয়ার বা ওরকম কিছু একটা কোম্পানি থেকে এসছে, কোনো একটা স্প্যাম ইমেল, যাই হোক। তো এই ইমেলটার একটা জিনিস নোটিস করুন, একটা স্ট্রাকচার কিন্তু এই ইমেলটার রয়েছে। একটা দেখুন, স্যাম্পল ফোকাস নিউজ লেটার, দ্য নিউ ফিচার অ্যানালিটিক্স ড্যাশবোর্ড অন স্যাম্পল ফোকাস, তার সাথে কিছু কিছু জিনিসপত্র আপনারা এখান থেকে দেখে বুঝতে পারবেন যে এটা কিভাবে তৈরি করা। এখানে যে স্ট্রাকচার বানানো, যে স্টাইলিং করা, এটা কিন্তু এইচটিএমএল আর সিএসএস দিয়েই করা। আমি আগের দিন আপনাদের দেখিয়েছিলাম, যদি আমি এখান থেকে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলে এখান থেকে দেখবেন আপনারা এখানে প্রত্যেকটা ট্যাগের ওপরে ইনলাইন সিএসএস দেখতে পারবেন। দেখুন এখানে ইনলাইন সিএসএস যে অ্যাপ্লাই হয়েছে, ফন্ট ফ্যামিলি, তারপরে আমাদের কোথায় আছে দেখুন, ফন্ট সাইজ, ভার্টিক্যাল অ্যালাইন, কালার, এই সমস্ত প্রপার্টিগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে, দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? তো এরকম প্রপার্টিগুলো কিন্তু ইনলাইন সিএসএস দিয়েই অ্যাপ্লাই করা হয় ইমেলের টেমপ্লেটের ক্ষেত্রে। আপনাদেরও ইমেলের যদি টেমপ্লেট বানানোর কাজ আসে কোনোদিন, কাজ আসবে কখন আমি বলি, যখন আপনারা একটা ফুল স্ট্যাকের অ্যাপ্লিকেশন বানাবেন, যেখানে অনেক সময় আপনারা কি করেন, যে কোনো একটা অ্যাপ্লিকেশনে যখন লগ ইন করেন, লগ ইন করার পর আপনাদের একটা ভেরিফিকেশন ইমেল পাঠায়, অনেক কোম্পানি আছে এরকম, ঠিক আছে? মানে ভেরিফিকেশন ইমেল আপনাদের একটা পাঠাবে, সেখানে একটা কোড থাকবে, সেই কোডটাকে সেই ওয়েবসাইটে গিয়ে আবার পেস্ট করলে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয় এবং আমরা লগ ইন করতে পারি। এটা কি আমরা দেখেছি? হ্যাঁ কিনা একটুখানি বলুন আমাকে। মানে কোনো একটা খুব হ্যাঁ সিকিউর স্যার, একটা দেখেছি। কোম্পানি, দেখেছেন? হ্যাঁ, খুব সুন্দর। তাহলে मुझे সেটাই, मुझे मुझे तो बनाया था। হ্যাঁ, তো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এই রকম জিনিসপত্র, এরকম টেমপ্লেট তখন আমাদের কাজে লাগে। মানে আপনি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট যখন শিখবেন, আমি এই জিনিসটা রাখবো, অর্থাৎ আপনি একটা ভেরিফিকেশন ইমেল কি করে একটা ইউজারকে পাঠাবেন, সেই ইমেলের ভেতরে একটা এইচটিএমএল থাকবে, সেই এইচটিএমএল এর ভেতরে কিছু সিএসএস থাকবে, এবং সেই ভেরিফিকেশন ইমেলটা খুবই সুন্দর দেখতে হবে, খুবই ইজিলি করা যায় সেটাকে। সেটার জন্য আমরা ইউজ করি নোড জেএস মেইলার বা এরকম একটা প্যাকেজ আছে, সেটা দিয়ে আমরা ওই জিনিসটাকে করে থাকি।
ঠিক আছে? যখন আমরা ব্যাকএন্ডে যাবো আস্তে আস্তে সেই সব জিনিসপত্রগুলো আমরা দেখবো কিভাবে একটা ইমেল পাঠাতে হয়, ঠিক আছে, ব্যাকএন্ডের মাধ্যমে, সেটাও আমরা সেখানে দেখতে পারবো। তো ওই জায়গায় আমাদের একটা ইমেলের টেমপ্লেট বানানোর জন্য আমরা এইচটিএমএল তার সাথে ইনলাইন সিএসএস ইউজ করি। বলতে পারলাম? তাহলে আমরা সেটাকে কিভাবে বানাবো সেটা আজকে টপিক হচ্ছে আমাদের জাস্ট ইমেলের টেমপ্লেটটাকে কিভাবে আমরা ডিজাইন করব ইনলাইন সিএসএস দিয়ে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? তাহলে চলুন আজকে তাহলে কন্টিনিউ করা যাক। ফার্স্ট অফ অল আপনাদের একটা টুলের নাম বলি। টুলটা হচ্ছে reworkel.com, এটা বিশ্বাস কোম্পানির তরফ থেকে একটা টুল, এটা আমি বানিয়েছি। ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটা নোট টেকিং অ্যাপ। এটা কি? একটা নোট টেকিং অ্যাপ। এখানে আপনি নিজের একটা নোট বানাতে পারেন। যেমন আমি বলেছিলাম যে ফ্রি ক্লাসে একটা জিনিস দেখিয়েছিলাম আপনাদের, যে একটা নোট টেকিং অ্যাপ আমরা বানিয়েছিলাম, যেখানে আমরা জাস্ট আমাদের কিছু টু ডু লিস্ট আমরা অ্যাড করতে পারছিলাম, সেটাকে আমরা সাবমিট করতে পারছিলাম, ডিলিট করতে পারছিলাম, এইসব জিনিসপত্র। এটা কিন্তু সেই অ্যাপেরই অন স্টেরয়েডস যাকে বলে, অর্থাৎ সেই অ্যাপটাকেই 100 গুণ ফাংশনালিটি যদি আমি অ্যাড করি, তাহলে এরকম একটা অ্যাপ তৈরি হবে। ঠিক আছে? এখানে কি কি জিনিস আপনি দেখতে পারবেন, এখানে যা যা জিনিসপত্র আপনার এখানে মানে আছে, এইটা হচ্ছে আপনাদের আজকের কাজ। সেই সব জিনিসপত্রগুলো দেখুন, এখানে একটা হেডিং আছে, তার সাথে একটা আমাদের প্যারাগ্রাফ আছে, তার সাথে একটা ছোট্ট একটা হেডিং আছে, তার সাথে আমি ইমেলও আপলোড করতে পারছি। ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো এরকম একটা অ্যাপ্লিকেশন দিয়ে বানানো যেতে পারে। এখানে আমি এটাকে কেন বানিয়েছি, আমি এখান থেকে আপনাদের একটা লিঙ্ক শেয়ার করছি, সবাই চ্যাট বক্সটাকে ওপেন করবেন। চ্যাট বক্সে আমি একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কটাকে আপনি যদি ওপেন করেন আপনাদের ব্রাউজারে, আপনাদের সামনে একটা এরকম একটা ওয়েবসাইট আসবে। ঠিক আছে? এটা কিন্তু এই অ্যাপ্লিকেশানের আমি যেখানে এডিট করতে পারছি, সেই এডিটার এখানে আপনি এডিট করতে পারবেন না, জাস্ট এটাকে দেখতে পারবেন অ্যাজ আ ওয়েবসাইট। ঠিক আছে? এখান থেকে সহজ কি হবে, দেখুন এখানে কি কি লিখে রেখেছি আমি, এই লিঙ্কটা সবাই ওপেন করবেন। ঠিক আছে? এখানে লেখা আছে GDB35, মানে আপনাদের গ্রুপ ইনলাইন সিএসএস অ্যাসাইনমেন্ট, অর্থাৎ যেটা আপনাদের করাবো আমি আজকে। সেখানে কি লেখা আছে, দিস ইজ অ্যান অ্যাসাইনমেন্ট ফর GDB35 স্টুডেন্টস, ইট ইনক্লুডস দ্য ইমেল টেমপ্লেট দ্যাট আই উইল বিল্ড টুডে, মানে আমি আজকে বানাবো একটা ইমেল টেমপ্লেট, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান দ্যাট ইউ হ্যাভ টু বিল্ড, মানে এর পরে আর একটা ইমেজ আছে, এটা হচ্ছে আপনাদের বানাতে হবে। ঠিক আছে? আমি বানাবো এটা, অর্থাৎ এই জিনিসটা, আর আপনাদের বানাতে হবে এই জিনিসটা। ঠিক আছে? এই প্রিভিউয়ের লিঙ্কটা আপনি যদি ওপেন করেন, তাহলে এখান থেকে জাস্ট ডাউনলোড ইমেজ বলে একটা অপশান আসবে, যখন ক্লিক করবেন এটার পরে ডাউনলোড ইমেজে যাবেন, ইমেজটা আপনার পুরোপুরি ফুল ফ্লেজড ওপেন হয়ে যাবে। এখান থেকে এটাকে সেভ করতে পারবেন, এটাকে কপি করতে পারবেন, সব কিছু এখান থেকেই পারবেন। বুঝতে পারলাম কি করব? তো এই জন্যই আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আপনাদের দেবো। এখানে আপনারা নিজেদের অ্যাকাউন্টও বানাতে পারবেন। এটা হচ্ছে reworkel.com। ঠিক আছে? এটা আপাতত টেস্টিং পিরিয়ডে আছে, তো সবাইকে বলবো একটু টেস্ট করুন যে এটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। কিছু কিছু বাগস আছে আমিও জানি, সেটা আপনারা টেস্ট করুন যে এটা ঠিকঠাকভাবে আপনাদের কাজে লাগছে কিনা। এখান থেকে আপনারা নোট বানাবেন। সেই নোটটাকে, সব থেকে বড় ফিচার আমার ভালো লাগে সেটা হচ্ছে এই নোটটাকে আপনারা প্রিভিউ হিসেবে অন্যকে শেয়ারও করতে পারবেন। যেমন আমি আপনাদের সাথে আজ শেয়ার করলাম, এখানে গেলে আপনি যে নোটটা বানিয়েছেন সেটাকে অন্য একজন দেখতে পারবে, সেখানে আপনার কি কি কাজ করছেন না করছেন সেগুলো সেখানে দেখা যাবে। ভালো জিনিস, একটা খুবই ভালো জিনিস, আপনারা ইউজ করুন এটাকে। কি কি বাগস আছে আপনারা ফেস করছেন সেগুলো আমাকে বলুন, যে স্যার এখানে এখানে এই বাগসগুলো আছে, এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে? কারণ আমি লিস্ট ডাউন করছি, এগুলোকে আমার ফিক্স করতে হবে, সেই কারণে। বলতে পেরেছি? তো সেটাই হচ্ছে আজকের টপিক। আমি এখানে আপনার লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি, আর আমাদের ব্যাচমেটসদের কাছে রিকোয়েস্ট করবো এই লিঙ্কটাকে আবার গ্রুপে পরে দিয়ে দেবেন, তাহলে তারা পরে পরে গিয়ে সেটাকে দেখতে পারবে। অলরাইট? তো এখানে গিয়ে আমার আজকে কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটাকে, অর্থাৎ সরি এই ডিজাইনটাকে ইনলাইন সিএসএস দিয়ে কপি করা। চলুন এটাকে ওপেন করে নিই। এটা আমি আজকে বানাবো আপনাদের সামনে। অলরাইট? এটাই হচ্ছে আজকে আমাদের টপিক। তো আমি গুগল স্লাইডটা ওপেন করিনি এখনো, গুগল স্লাইডে আমরা কালকে করব, পরের দিনের ক্লাসে করব, কারণ সেখানে আমাদের দেখার বিষয় হচ্ছে পরের দিনে ইন্টারনাল সিএসএস আমরা দেখব, সেখানে পরের দিন থেকে আমরা কন্টিনিউ করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে এটা বানানো। চলুন তাহলে আমি আপনার জন্য যে ফোল্ডারগুলো বানাই সেটা একবার ওপেন করে নিই। ডকুমেন্টসে যাব, এখানে গিয়ে নতুন একটা ফোল্ডার কপি করে পেস্ট করব। ধরুন আমি নতুন একটা ফোল্ডারই বানাচ্ছি, এখানে নিউ ফোল্ডার। আজকে কত তারিখ? জানুয়ারি 31, তাই তো? 31 তো, হ্যাঁ, 31 দিন হয়ে গেছে 2025-এর, খুব সুন্দর। 25, ওকে। সালগুলো যেন কেউ ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে, খুব তাড়াতাড়ি টাইমগুলো চলে যাচ্ছে। ওকে, চলুন ওপেন করে দিয়েছি। কারো কি মনে হচ্ছে এখানে যে সাল খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে? এরকম কেউ আছেন? হ্যান্ড রেজ করতে পারেন। আমার মনে হচ্ছে, পার্সোনালি বলছি, আমার খুব মনে হচ্ছে যে আমার টাইমটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে? সেম সেম আমারও স্যার একদম। একদম। আপনি বিজি বলে স্যার। বিজি বলে না স্যার, শুধুমাত্র অনেক আমার সেই 2018 থেকে লকডাউনের পরের থেকে মনে হচ্ছে সালগুলো খুব তাড়াতাড়ি যাচ্ছে। আপনি অনেক ব্যস্ত তাই। কি আর করা যাবে স্যার, কিছু করার নেই। চলুন ঠিক আছে। অলরাইট? তো আমি এখানে আপনার জন্য একটা ফোল্ডার বানালাম, এখানে গিয়ে আমি html index.html বানাবো।
আমাদের index.html ফাইলটা বানালেই হয়ে যাবে, কারণ এখান থেকে আমরা সবকিছু করতে পারবো, কারণ আমরা জানি ইনলাইন সিএসএস এইচটিএমএল ফাইলের মধ্যেই লেখা হয়, এর জন্য আমাদের একটা আলাদা ফাইল মেনটেন করতে হয় না। ঠিক আছে, সেটাই আমরা এখান থেকে করব। ফার্স্ট অফ অল টেমপ্লেট বানালাম, এখান থেকে আমি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করে দিই। ওপেন হোক, হয়ে গেছে ওপেন। তো এখানে এটাকে ক্লোজ করে দিই, এটাকে ক্লোজ করে দিই, এটাকে ক্লোজ করে দিই। ওকে, এবার আমাদের সবসময় মনে রাখতে হবে একটা সেম্যান্টিক অ্যাপ্রোচ কিভাবে আমরা রাখতে পারি। সেম্যান্টিক অ্যাপ্রোচ বলতে কি কথা বলা হচ্ছে, সেম্যান্টিক ট্যাগস আমরা চিনি, এইচটিএমএল এর ভেতরে অনেক সেম্যান্টিক ট্যাগস হয়। কত বেশি পরিমাণে আমরা সেম্যান্টিক ট্যাগ ইউজ করতে পারবো সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। সবসময় আমরা পারবো না, সবসময় আমি বলে দিচ্ছি, সবসময় আপনারা মনে রাখতে পারবেন না যে এই জায়গায় আমরা হেডার ইউজ করব, না এই জায়গায় আমরা ন্যাব ইউজ করব, না এই জায়গায় আমরা সেকশন ইউজ করবো, এরকম। যতটা সম্ভব সেম্যান্টিক রাখার চেষ্টা করবেন। আমি বলছি না যে সবসময় সেম্যান্টিকই রাখতে হবে, একদমই বলছি না, কিন্তু যতটা সম্ভব আপনি পারবেন ততটা সেম্যান্টিক রাখার চেষ্টা করবেন আপনার কোডটাকে। ঠিক আছে, যেমন এখানে একটা জিনিস সবাই দেখবেন, এখানে ফার্স্ট স্টেজ থেকে আমরা আমাদের কোডটা করা শুরু করব। প্রথমে আমরা বানাবো কি, এটাকে কি বলতে পারি আমরা, কেউ কি বলতে পারো না আমাকে? এই সেকশনটা ব্লু কালারের যেখানে লেখা আছে ওয়েলকাম টু ফেসবুক, এটাকে আমরা কি সেকশন বলতে পারি? এনিবডি? হেডিং, হেডার নাম্বার, হেড স্যার হেডিং ওকে, অনেকে বললেন ন্যাপবার, অনেকে বললেন হেডিং। তো আমি বলবো এটাকে একটা হেডার আমরা বলতে পারি, তাই নাকি? আমরা কি এগ্রি করি? একটা হেডার যদি আমরা বলি এটাকে, আমাদের কিন্তু এটা সব থেকে বেশি সেন্স বানাবে। কেন? হেডার বলতে সিম্পল ভাবুন, হেডার মানে একদম টপে থাকবে, হেড, হেডের সঙ্গে কথাটা এসছে হেডার। তো এখানে আমাদের দেখুন এই টেমপ্লেটে সবার ওপরে কি আছে, একটা হেডার সেকশন আছে। ঠিক আছে, যেখানে কি লেখা, একটা ফেসবুকের লোগো আছে, ওয়েলকাম টু ফেসবুক লেখা আছে। ঠিক আছে, অ্যালাইনমেন্ট একটুখানি ঘেটে আছে, আমি সেটাকে ফিক্স করবো, ডোন্ট ওয়ারি। কিন্তু এখানে কিন্তু আমাদের জাস্ট একটা হেডার আছে, যেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লোগো রয়েছে, এটা একটা ইমেজ, তার সাথে একটা ওয়েলকাম টু ফেসবুক বলে একটা লেখা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কিভাবে ব্রেক ডাউন করব, মানে কিভাবে এটাকে আমরা বানাতে পারবো সেটা আগে ভাবতে হবে। সবার প্রথমে মনে রাখবেন আমাদের সবসময় শুরু করতে হয় আউটার পার্ট থেকে। মানে আউটার পার্ট বলতে আমাদের সবসময় শুরু করতে হবে এই যে ব্লকটা রয়েছে না, এই যে ব্লু কালারের যে ব্লকটা আমরা দেখতে পাচ্ছি, চৌকো রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল থেকে আমাদের কোড করা শুরু করতে হবে। তারপরে আস্তে আস্তে আমরা রেক্ট্যাঙ্গেলের ভেতরের দিকে প্রবেশ করব, মানে লোগোটা বানাবো, তারপরে আমাদের ওয়েলকাম টু ফেসবুক বানাবো। এরকম করে প্রথমে আমাদের বানাতে হবে এইটা, অর্থাৎ এই যে আমাদের দেখতে পাচ্ছি ব্লক, ব্লু ব্লক, এটাকে আমাদের প্রথমে বানাতে হবে। তাহলে সেটা বানাই একবার। আমরা কি করব, বডি ট্যাগের মধ্যে সবার প্রথমে নেব একটা হেডার ট্যাগ। কি নেব? একটা হেডার ট্যাগ। হেডার ট্যাগের কাজ কি? একটা হেডিং বানানোর জন্য আমরা হেডার ট্যাগকে ইউজ করি, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এই হেডার ট্যাগের মধ্যে আমরা এবার কি করব, প্রথমে কিছু ক্লাস, মানে সরি, একটা স্টাইল দেব এটাকে। আমরা এই হেডার ট্যাগটাকে একটা স্টাইল দেবো। কি কি স্টাইল আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, কেউ কি আমাকে দেখে বলতে পারবেন? এই হেডার ট্যাগটা হচ্ছে ব্লু কালারের ব্লকটা জাস্ট, এর মধ্যে কিন্তু আমি কোনো কন্টেন্ট, অর্থাৎ এই যে ওয়েলকাম টু ফেসবুক লেখা, এই যে ফেসবুকের লোগো, এইসব কিছুই অ্যাড করিনি। জাস্ট আমাকে বলুন হেডার ট্যাগটাকে কিভাবে আমরা এই ব্লু কালারের ব্লকে পরিবর্তন করতে পারবো। কেউ কি আমাকে বলতে পারবেন? এনিবডি? স্যার হাইট স্টাইল হ্যাঁ, হাইট দিতে পারি, একজন করে বলুন। স্টাইল স্যার স্টাইল কালার ব্লু, হ্যাঁ, ওকে, অলরাইট, তারপরে? তারপর স্টাইল কালার ব্লু, ওই হাইট ওয়েট দিয়ে দিলেই তো হবে। হ্যাঁ, কালার আমরা দেবো না, কালার হচ্ছে টেক্সটের জন্য ইউজ করা হয়। আমরা কি দেবো, আমরা দেবো ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কাজ বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, যারা বললেন কালার তারা বলেছেন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবেই, সেন্স আমি বলে বুঝতে পেরেছি, কিন্তু প্রপার্টিটা হবে আমাদের সিএসএস এর ভেতরে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা সেটাই করি। তো এবার আপনাদের একটা সব থেকে সিম্পল উপায় বলবো কিভাবে আমরা হাইট আর উইথ ইউজ না করে এরকম একটা জিনিস বানাতে পারি। মানে হাইট আর উইথ আমরা কেন ইউজ করবো না, সবসময় মনে রাখবেন সিএসএস এর ভেতরে যত স্ট্যাটিক হাইট, যত স্ট্যাটিক উইথ, মানে একটা ফিক্সড হাইট, একটা ফিক্সড উইথ যত কম ইউজ করবেন তত আপনার ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে। সবসময় মনে রাখবেন জিনিসটা, যখন আপনি ফিক্সড হাইট, ফিক্সড উইথ ইউজ করবেন তত আপনার ওয়েবসাইটটা কত, মানে একদম, মানে মনে হবে যেন একটা শক্ত কাঠের মতো হয়ে যাবে। মানে সেটাকে আপনি রেসপন্সিভ করবেন, সেটা রেসপন্সিভ সবসময় কমপ্লিটলি হবে না। সেই কারণে সবসময় মনে রাখবেন যত কম হাইট আর উইথ ইউজ করা যায় তত ভালো। সেটা আস্তে আস্তে সেন্স আপনাদের নিজেরাই চলে আসবে, সেটা আপনাদের কোনো চিন্তা নেই। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এই হেডারটাকে বানাই, চলুন। তো আমি এখানে হেডারে দেবো একটা স্টাইল ট্যাগ, অ্যাট্রিবিউট, মাই ব্যাড। তাহলে আমি স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমার আছে ব্লু।
এখানে জাস্ট ব্লু বলে লিখছি আমি, ব্লু। কি হচ্ছে, ব্লু। অলরাইট, ব্লু দিলাম, সেভ করি। কোনো কিছু আমার এখানে নেই, কেন নেই? কারণ কেউ কি আমাকে বলতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কিন্তু এখানে কিছু আমার আসছে না কেন? এনিবডি, কে বলতে পারবেন আমাকে? স্যার ওখানে মানে হেডার ট্যাগের মধ্যে তো কিছু লেখা নেই, তাহলে মানে ওটা কিভাবে একদম আইডেন্টিফাই করবে যে কোনটার নিচে একদম ব্যাকগ্রাউন্ড কালার বটে এটা? ঠিক। এখানে হেডার ট্যাগের মধ্যে আমাদের কোনো কন্টেন্ট নেই। এইচটিএমএল এর ভেতরে হোয়াইট স্পেস যেটা থাকে, অর্থাৎ এখানে যে হোয়াইট স্পেস বলতে খালি যে অংশটা, এখানে দেখুন পুরোটাই আমাদের খালি। এইচটিএমএল সবসময় হোয়াইট স্পেস ইগনোর করে, মানে হোয়াইট স্পেসে যদি আপনি একটা কালার প্রোভাইড করেন সে সবসময় সেটাকে ইগনোর করবেন, আনলেস অ্যান্ড আনটিল যদি সেটা একটা বডি ট্যাগ হয়। আমি যদি এখানে বডি ট্যাগে একটা স্টাইল অ্যাপ্লাই করি, ধরুন এখানে দেবো ব্যাকগ্রাউন্ড কালার রেড, সেভ করবো, দেখুন বডিটা আমার রেড হয়ে যাবে। এটা কেন হচ্ছে? কারণ বডি ন্যাচুরালি এইচটিএমএল এর পুরো স্ক্রিন জুড়েই থাকে, ঠিক আছে? সেই কারণে স্টাইল যদি আপনি বডিতে অ্যাপ্লাই করেন তাহলে সেটা অ্যাপ্লাই হয়, কিন্তু যখন আপনি বডির ভেতরে কোনো ট্যাগ নেবেন না, সেখানে আপনি স্টাইল দেবেন, ধরুন একটা ব্যাকগ্রাউন্ড কালার, সেটা ততক্ষণ আসবে না যতক্ষণ না এই হেডারের মধ্যে আপনি কিছু লিখছেন। আমি ধরুন এখানে একটা লরেম ইপসাম লিখি, কুইকলি লরেম, এন্টার, সেভ করি। এবার দেখুন আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার এসছে, একটু জুম ইন করি, দেখুন চলে এসছে। কন্টেন্ট দিলেই আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেখতে পারবো। এখন এটাকেও বাইপাস করার একটা উপায় আছে, মানে আপনি এখানে হেডারের মধ্যে কিছু রাখবেন না, তা সত্ত্বেও এখানে কিছু লেখা আসবে। কি করে করি সেটাকে? আমরা একটা প্যাডিং অ্যাড করতে পারি, দেখি আসে কিনা, আমার একটু দেখতে হবে। প্যাডিং ধরুন 10 পিক্সেলের একটা প্যাডিং দিচ্ছি, সেভ করি। দেখুন এখানে আমার এটা চলে এসেছে, যদিও এর মধ্যে আমাদের কোনো কন্টেন্ট নেই, তাও আমরা একটা প্যাডিং দিয়েছি। প্যাডিং দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা হেডার এখানে চলে এসেছে। এইভাবেই কিন্তু আমরা এটাকে বাইপাস করি। তো আমরা সবসময় ইউজ করবো কি, এখানে একটা জিনিস ভালো করে আর একবার নোটিস করুন, এখানে আমাদের যে হেডার সেকশনটা আছে এটা কি পুরো উইথ জুড়ে আছে না একটুখানি জায়গা ফাঁকা রেখে দিয়েছে? কে বলতে পারেন আমাকে? মানে এটা কি ইনলাইন না ব্লক? এনিবডি? তো ব্লক স্যার। ব্লক। অ্যাগ্রি করি সবাই, হ্যান্ড রেজ করুন যে যে অ্যাগ্রি করি। অ্যাগ্রি করি না? এনিবডি কোশ্চেনটা এলস? একবার বলবেন? ইনলাইন আর ব্লকের মধ্যে পার্থক্যটা মনে আছে আপনাদের? মানে যে এলিমেন্টগুলো অথবা যে ট্যাগ আমাদের পুরো স্ক্রিনের চওড়া জায়গাটা নিয়ে থাকে সেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, ঠিক আছে? আর যেগুলো পুরো জায়গা না নিয়ে জাস্ট কন্টেন্টের জায়গাটুকু নেয় সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। মনে পড়েছে এবার? এনিবডি? আচ্ছা, ওই তো হেডারে স্যার ভাগ, হেডার 1 2 এগুলো সবই তো হ্যাঁ, ব্লক হয়ে যায়। হেডার ট্যাগ অথবা হেডিং ট্যাগ H1 H2 এগুলো সব হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আপনি ব্লক লেভেল এলিমেন্টে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, দেখবেন পুরো স্ক্রিনের জায়গাটা নিয়ে সে বসে আছে। তাকে আপনি তার পাশে একটা নতুন একটা এলিমেন্ট বানাবেন অথবা নতুন একটা ট্যাগ লিখবেন, দেখবেন সেটা তার নিচে চলে গেছে আউটপুটের মধ্যে, সেটা কিন্তু তার পাশে থাকবে না। যেমন আমরা অ্যাঙ্কার ট্যাগে দেখছিলাম, অ্যাঙ্কার ট্যাগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম আমরা, সেটা তার পাশে আর একটা অ্যাঙ্কার ট্যাগ বানিয়েছিলাম, সেই দুটো পাশাপাশি ছিল। কিন্তু হেডিংয়ের নিচে আর একটা অ্যাঙ্কার ট্যাগ বানিয়েছিলাম, সেটা কিন্তু তার নিচে চলে গেছিলো। এরকম জিনিস আপনারা পুরোনো দিনের ক্লাসগুলোতে দেখতে পারবেন, সেখানে কিন্তু জিনিসগুলো ভালোভাবে করানো আছে, ইনলাইন আর ব্লক, ঠিক আছে? এখানে হেডার ট্যাগটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, সেই কারণে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সঙ্গে এটা দেখুন পুরো স্ক্রিনের জায়গাটা নিয়ে নিয়েছে, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে? সেটাই হচ্ছে এখানে দেখানোর চেষ্টা করছি, এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। এখানে আমি 100% আমাদের যে জুম আছে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব, তাহলে আমাদের জিনিসটা ডিজাইনটা ভালোভাবে করতে পারবো আমরা। ওকে, এখানে আমি একটা প্যাডিং দিয়েছি, প্যাডিং দেওয়ার সঙ্গে প্যাডিং এর মানে কি? প্যাডিং এর মানে হচ্ছে, আমি একবার একে দেখাই আপনাদের। প্যাডিং হচ্ছে আমাদের, ধরুন এরকম একটা আমাদের কাছে ব্লক রয়েছে, এটাকে আমি একটু সাদা করে দিই, আহ, সাদা। ওকে, এটাকে ট্রান্সপারেন্ট, ওপস কোথায় গেল, বর্ডারও আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে, সরি। এই যে এটা হচ্ছে আমাদের, ধরুন এই ব্লকটা, অর্থাৎ এই যে আমি ব্লু কালারের ব্লকটা বানিয়েছি, এটা হচ্ছে আমাদের এই ব্লকটা। এটার মধ্যে প্যাডিং দেওয়ার মানে হচ্ছে, ধরুন এর মধ্যে আমি কিছু লিখছি, ধরুন লরেম ইপসাম, ঠিক আছে? মানে একটা জাস্ট ডামি টেক্সট আমি লিখেছি। এইটা যতক্ষণ না আমি কোনো প্যাডিং দেব ততক্ষণ এ কি করবে, এ সবসময় চেষ্টা করবে আমাদের দেওয়ালের সঙ্গে লেগে থাকার, এরকম করে থাকবে। আমি সেটা দেখাবো এক সেকেন্ডে। প্যাডিং এর মানে হচ্ছে ভেতরের সাইডে, অর্থাৎ এই ব্লকটা, যে আমাদের এই যে ব্লকটা দেখছেন বর্ডার দিয়ে রেখেছি আমি, তার মধ্যে কিছু স্পেস দেওয়ার জন্য আমরা ইউজ করি প্যাডিং। সেটা ফিউচারে সিএসএস আরও করবো যখন, আস্তে আস্তে সেটাও বুঝবো, যেটাকে বলা হয় একটা বক্স মডেল, সেটাও আমরা দেখব। তো এখানে প্যাডিংটা দেবো আমরা, যখন এই যে 10 পিক্সেলের প্যাডিং দিয়েছি, 10 পিক্সেলের প্যাডিং মানে ভেতরের দিকে, অর্থাৎ এই যে লরেম ইপসাম আছে, মানে এই ব্লকের ভেতরের দিকে, এই যে আমাদের যে বর্ডারটা আছে, এই বর্ডারের ভেতরের দিকে আমাদের 10 পিক্সেল করে প্যাডিং বেড়ে যাবে, এরকম ভেতরের দিকে ঠেলে দেবে ভাবতে পারেন। তো যখনই এটা ঠেলে দেবে আমাদের,
তখন এই যে ব্লকটা আছে এটা আমাদের এরকম বড় হয়ে যাবে, যেটা আমরা এখনই দেখাবো আপনাদের। এই যে ব্লকটা আছে এটা একটুখানি দেখবেন বড় হয়ে গেছে, ঠিক আছে। যদি আমি সেটা সেম জিনিসটা আপনাদের দেখাই, আমি এখানে হেডারের মধ্যে প্যাডিংটাকে সরিয়ে দিচ্ছি 1 সেকেন্ডের জন্য, ঠিক আছে। প্যাডিংটাকে সরিয়ে দিলাম, এর মধ্যে আমরা কি লিখবো, এর মধ্যে লিখবো লরেম। সেভ করি। একটা জিনিস নোটিস করুন, লরেমটা কিন্তু আমার এসছে, কিন্তু এটা দেওয়ালের সঙ্গে প্রচণ্ড লেগে আছে, মানে এই লেফট সাইডের দেওয়াল। আমি এখানে ব্লুটাকে একটু লাইট ব্লু করে দিই, তাহলে আমাদের এটা দেখতে একটুখানি সুবিধা হবে। সেভ করি। হ্যাঁ, দেখুন লরেমের এলটা, এই যে বর্ডারটা আছে আমাদের বর্ডারের খুব গায়ে লেগে আছে। এটার থেকে আমরা কি করে বাঁচতে পারি, আমরা ইউজ করব প্যাডিং বলে একটা প্রপার্টি, খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি প্যাডিং। প্যাডিংয়ে গিয়ে যদি আমরা লিখি 10 পিক্সেল, দেখুন আমি 10 px লিখছি, এটার উপরে খেয়াল রাখবেন একবার, এই যে এই সাইডটা, ঠিক আছে। যেই 10 পিক্সেল দিকে সেভ করব, দেখুন এটা চারপাশে একটুখানি স্পেস নিয়ে নিয়েছে এবং সেটা দেখতে একটু সুন্দর লাগছে আগের থেকে, তাই নয় কি? সুন্দর লাগছে হ্যাঁ কিনা একটুখানি বলুন, প্যাডিংটা দেওয়ার পরে কার মনে হচ্ছে হ্যাঁ স্যার। সুন্দর লাগছে? ঠিক সেটাই কিন্তু প্যাডিং দিয়ে আমরা করে থাকি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। তাহলে আমরা যখন হেডার সেকশনটা বানালাম, এখানে কালারটা এক্স্যাক্টলি কি কালার আছে আমার একটুখানি দেখতে হবে। এটা হয়তো ব্লুরই কোনো একটা টোন, তো আমি এখানে চেষ্টা করি সেটাকে রেপ্লিকেট করার। হয়তো কাইন্ড অফ একটু লাইট ব্লু, এরকম কিছু একটা হবে হয়তো। সেভ করি। কাইন্ড অফ ইয়েস, ঠিক আছে। এখানে হেডারের মধ্যে যা লেখা আছে দেখুন এটা আমার এইভাবে আসছে। তাহলে আমাদের হেডারের ব্লকটা ভাবুন আমাদের তৈরি হয়ে গেছে, দেখুন এখানে ব্লকটা আমার রেডি। এবার নেক্সট থিং কি আমাদের এখানে, নেক্সট থিং অর্থাৎ নেক্সট জিনিস যেটা হচ্ছে এখানে ফেসবুকের এই লোগোটা, এটা একটা ইমেজ। সেটাকে আমরা কোথা থেকে আনতে পারি, গুগলে অনেক ইমেজ ট্যাগ আপনি পাবেন, সেটা দিয়ে আপনি সেটাকে বানাতে পারবেন। তো আমি এখানে একটা আইএমজি ট্যাগ নেব। আইএমজি ট্যাগের এসআরসির মধ্যে আমরা কি দেবো, এই ফেসবুকের লোগোর লিঙ্ক। তো আমি এখান থেকে এটা কোথা থেকে পাবো, আমি ফেসবুকে গিয়ে মানে ফেসবুক লোগো বলে সার্চ করি, ফেসবুক লোগো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট কেন, ব্যাকগ্রাউন্ড আমার ট্রান্সপারেন্ট চাই, ঠিক আছে। যে কোনো একটা লোগো আপনি তুলুন এখান থেকে, যে কোনো, ডাজন্ট ম্যাটার কোনটা আপনি তুলছেন। তো আমি ধরুন এখানে ট্রান্সপারেন্ট যেটা আছে সেটাকেই তুলবো। এটা কি আমার ট্রান্সপারেন্ট হবে, দেখি সেভ অ্যাজ পিএনজি করে দেখি, সেভ অ্যাজ পিএনজি, সেভ হোক, ডাউনলোড যে সেভ করুক অসুবিধা নেই। আমি এখানে এটার নাম চেঞ্জ করে দিই, ফেসবুক লোগো, হয়ে গেছে সেভ। এই লোগোটাকে আমি এখানে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো, চলে এসছে। হ্যাঁ, এটা হয়তো আমার এটা ট্রান্সপারেন্ট আছে কিনা আমি বুঝতে পারছি না, পিএনজি আছে, আশা করি ট্রান্সপারেন্টই হবে, ঠিক আছে। তাহলে ইমেজ ট্যাগটাকে আমি নিলাম, ঠিক আছে। এবার ইমেজ ট্যাগের মধ্যে আমাদের কি দিতে হবে, আমি একটু সেভ করি, আমার এটা ডিলিট হয়ে যাবে। এই ইমেজ ট্যাগের মধ্যে আমাদের লোগোটার লিঙ্ক দিতে হবে। এখানে দেখুন ফেসবুক লোগোটা আমি দিলাম, সেভ করি। এটা ট্রান্সপারেন্ট না, আমার সাথে ধোকা হয়েছে। ট্রান্সপারেন্ট না কেন, কারণ পিছনের এই যে চেক বক্সগুলো দেখছেন এটা ট্রান্সপারেন্টের জন্য ইউজ করি, কিন্তু এটা ট্রান্সপারেন্ট না বলেই এটা আমার এরকম এসছে। তো আমি এখানে কি করতে পারি, আমার কোডের ভেতরে যে লোগোটা আমি ইউজ করেছি সেটাই আমি এখানে নিয়ে আসতে পারি, চলুন সেটাই করি, তাহলে আমার ইজি হবে আরো। এখানে কি একটা দিচ্ছে 1 সেকেন্ড, গুগল লোগো, না গুগল লোগো আমার লাগবে না, এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে। এগুলো নর্মাল জিনিস, আমি এখানে এটাকে ইউজ করবো না এখন 1 সেকেন্ড। তো আমি এক কাজ করি, যেটা আমি ট্রান্সপারেন্ট মানে? ট্রান্সপারেন্ট মানে তার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ যেখানে আপনি সেটাকে ইউজ করবেন ইমেজটা সেই ব্যাকগ্রাউন্ড হিসেবে নিজের কালারটা নিয়ে নেবে, মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা সেটা হয়ে যাবে। মানে এখানে যে আচ্ছা দেখছেন না ঠিক এই যে আছে। চেক বক্সগুলো আছে লাল সাদা দিয়ে একটু গ্রে কালারের, এটা আপনার চেক হ্যাঁ। বক্স, এটা হচ্ছে ট্রান্সপারেন্টের জন্য ইউজ করে। এটা একটা বলতে পারেন যে একটা স্ট্যান্ডার্ড, মানে যখন এই লোগোটাকে আপনি এই ইমেজের মধ্যে এই ব্লু কালারের এটার মধ্যে ইউজ করবেন, তখন এই পেছনের যে চেক বক্সগুলো আছে এগুলো গায়েব হয়ে যাবে, শুধুমাত্র এই গোলটা থাকবে, গোলটা থাকবে। আর ব্যাকগ্রাউন্ডে যে এই চেক বক্সগুলো সেটা এই ব্লু কালারের সাথে নিজে নিজে অ্যাডাপ্ট করে নেবে। এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ইমেজের জন্য ইউজ করি আমরা, আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে। ওটা তো আপনারা স্যার পরবর্তী, হ্যাঁ বলুন শঙ্করবাবু বলুন। বলছি স্যার, ওই যে আপনি 8 জিবি কালার যে দিলেন, ওর যে পার্সেন্টেজটা বসিয়ে দিয়েছে, হুম ওটা হুম। কি আপনি লিখে দিয়েছেন? না 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 না, এটা কিন্তু ইউজ আমার করেছি, তো এটা ইউজ করেছি। ও দেখুন এই যে ভিজুয়াল স্টুডিও কোডে দেখুন একটা যে কালার থাকবে সেই কালারের একটা ছোট্ট বক্স আসে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আসছে, কিন্তু আমার দোকানে 8 জিবি গ্রিন ব্লু এইটার ওই ভাগগুলো আলাদা দিয়ে দিন। মানে আপনার এটা এখানে লেখা লেখা আসছে যে গ্রিন ব্লু না, এটা? লেখা না, লেখা নাই কিছু স্যার। ওখানে আচ্ছা শুধু 8 জিবি, আর যে রেডটা আছে, গ্রিন আছে, ব্লু আছে, কিন্তু কোনো পার্সেন্টেজ দিতে হয়নি। আচ্ছা, ওটাকে আপনার ম্যানুয়ালি দিতে হবে। তো ওকে, ঠিক আছে। এটা এখানে যে ব্লকসটা দেখছেন এখানে একবার মাউসটা নিয়ে যাবেন, এরকম একটা জিনিস আসবে, ঠিক আছে। মানে মানে যেটাকে বলে আমরা কি বলি এটাকে, 1 সেকেন্ড, কালার পিকার, ঠিক আছে। এখানে দেখবেন ছোট্ট একটা বিন্দু থাকবে, যেখানে ক্লিক করবেন সেই কালারটা সে নিয়ে নেবে। দেখুন এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে আমার ভ্যালুগুলো, দেখতে পাচ্ছেন শঙ্করবাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, ওই ড্রপারটা ধরলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম।
ঠিক আছে, এটা অটোমেটিক্যালি ভিজুয়াল স্টুডিওর কোডের মধ্যেই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো আমি এক কাজ করি, আমি আপনাদের জন্য যে কোডটা বানিয়েছি সেখানে গিয়ে একবার আমার যে ইমেজটা সেটা তুলে নিয়ে আসি, তাহলে আমার সব থেকে ইজি হবে বোঝাতে। এই লিঙ্কটা আপনাদের, কোডটা আমি দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আপনারা সাবমিট করবেন, তারপরে কোডটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেটা কোথায় আছে, এক সেকেন্ড আমি খুঁজে নিই। হ্যাঁ, পেয়ে গেছি, জাস্ট আ সেকেন্ড। এখানে ইমেজের জন্য এসআরসি একটা ইউজ করা হয়েছে, ওকে পেয়ে গেছি। এখানে লোগো, ফেসবুক লোগো এসভিজি, এটা একটা এসভিজি, ওকে। তো আমি এখানে ইমেজের মধ্যে এটাকে পেস্ট করে দিলাম, সেভ করি। দেখুন এটা আমার চলে এসেছে, এটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ। কেন বুঝতে পারছি ট্রান্সপারেন্ট? দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সে নিজের মতো করে এই যে নীল কালারের ব্যাকগ্রাউন্ডের সাথে সে অ্যাডাপ্ট করে নিয়েছে অটোমেটিক্যালি, দেখাতে পাচ্ছি। এটা কিন্তু ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অটোমেটিক্যালি অ্যাডাপ্ট করে নিয়েছে। এটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ, জাস্ট গোলটুকুই আমার দেখাচ্ছে। তো আমি এখানে কি করতে পারি, এই ইমেজের একটা হাইট উইথ ফিক্স করতে পারি, তাই তো? মানে ইমেজটা আমার অতিরিক্ত বড় হয়ে গেছে, এটাকে যদি 100% করি আমি, দেখুন এটা অতিরিক্ত বড়। তাহলে আমরা হাইট উইথ এতদিন কি দিয়ে ফিক্স করছিলাম, কেউ কি আমাকে বলতে পারবেন কি দিয়ে আমরা হাইট উইথ ফিক্স করছিলাম একটা ইমেজের? এনিবডি, কে বলতে পারবে আমাকে? হাইট আর উইথ প্রপার্টি। অ্যাট্রিবিউট। আমরা হ্যাঁ, এতদিন attributes। ইমেজ ট্যাগে হাইট আর উইথ অ্যাট্রিবিউট ইউজ করছিলাম। এবার আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব সিএসএস এর প্রপার্টি, যেটা দিয়ে আমরা একটা ইমেজ ট্যাগ বলুন, একটা নতুন কোনো যে কোনো ট্যাগের হাইট আর উইথ ফিক্স করতে পারি। তো আমি এখানে কি করব, আমি এখানে এই ইমেজ ট্যাগের যে ইমেজ ট্যাগটা আছে, এটার যে এই যে ইমেজ ট্যাগে একটা স্টাইল বলে অ্যাট্রিবিউট নেব। এখানে একটা অল্টও আপনি দিয়ে দিতে পারেন, ধরুন ফেসবুক লোগো বলে আমি একটা অল্ট দিয়ে দিচ্ছি। অল্টের কথা আশা করি জানেন সবাই, জাস্ট র্যান্ডম একটা টেক্সট দিয়ে দিলাম। এখানে আমার এআই সাজেস্ট করছে হাইট উইথ 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল। তো এটাকে আমরা কিভাবে বানাবো, একদম ম্যানুয়ালি টাইপ করি। স্টাইল ইকুয়াল টু দেবো, দিয়ে লিখবো উইথ, WIDTH। এখানে এটাকে ধরুন 100 পিক্সেল আগে করে দেখি কিরকম লাগে, ঠিক আছে। তারপরে একটা হাইট দেবো, এটাও দেবো ধরুন 100 পিক্সেল, সেভ করি। দেখুন আমার এটা চলে এসছে, ছোট্ট হয়ে গেছে। এখানে কিন্তু আমি আমাদের যে ইমেজ ট্যাগের হাইট অ্যাট্রিবিউটটা থাকে সেটা আমি ইউজ করিনি, এখানে আমি সিএসএস ইউজ করেছি এটাকে ফিক্স করার জন্য। বোঝাতে পারলাম? সেই কারণে এখানে স্টাইল দিয়ে সিএসএস দিয়ে কিন্তু এটাকে করাকে বেটার, কারণ সিএসএস দিয়ে আমরা জানি যে কোনো এলিমেন্টকে আমরা স্টাইল করতে পারি। সেই জন্য সিএসএসটাকে আমরা স্টাইলিং এর জন্য রাখবো। এইচটিএমএল এর যে ট্যাগ মানে অ্যাট্রিবিউটগুলো অটোমেটিক্যালি থাকে আমাদের কাছে, সেগুলো আমরা এখানে ইউজ করছি না, এখানে জাস্ট উইথ আর হাইট প্রপার্টিটা ইউজ করছি। স্যার, বলুন। স্যার ইনলাইন ইউজেস, ইনলাইন সিএসএস আমরা তো স্যার স্টাইল ইউজ করে আমরা যে কোনো ধরেন ভ্যালু বা আমরা ওটা ইউজ করতে পারি, তাতে কোনো প্রবলেম হয় না তো, কোনো তাই না? প্রবলেম না। ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। তো আমাদের এখানে ফেসবুকের লোগোটা চলে এসছে। এবার আমার বলুন একবার, কেউ কি পরে ইনলাইন এলিমেন্ট ইমেজ ট্যাগ ইনলাইন না ব্লক, এটা কি কেউ দেখেছিলেন পরে আমাকে বলতে পারবেন? ইমেজ ট্যাগ ইনলাইন এলিমেন্ট না ব্লক এলিমেন্ট, কোনটা? এনিবডি? ইনলাইন ইনলাইন, ইনলাইন ইনলাইন। ঠিক আছে, Inline element. ওকে। তাহলে আমি আপনাদের কথা মনে করে ইনলাইন এলিমেন্ট ভেবেই এটাকে চালিয়ে দেখি। এবার এখানে একটা নোটিস করুন একটা জিনিস, সেটা হচ্ছে ইমেজের পাশে আমাদের একটা ওয়েলকাম টু ফেসবুক বলে একটা লেখা আছে, দেখাতে পাচ্ছি আশা করি। তাহলে আমরা কি করব, এখানে আমরা কোনো ডিসপ্লে ফ্লেক্স বা ওরকম কোনো প্রপার্টি ইউজ করব না, এখানে জাস্ট ইনলাইন দিয়েই আমরা কাজটাকে করার চেষ্টা করব। যেহেতু আমরা ফ্লেক্স বক্স এখনো পড়িনি ভাবুন, তো আমরা এখানে ইনলাইন এলিমেন্ট যদি এখানে লিখি, ইমেজের পাশে যদি কিছু লিখি, তাহলে সেটা কি এরকম আসবে কি আসবে না সেটা একবার দেখে নিই চলুন। তো আমি কি করব, স্প্যান লিখে স্যার আসবে তো? হ্যাঁ বলুন শুভকার্য। স্প্যান লিখে? স্প্যান লিখে, হ্যাঁ স্প্যান লিখে অবশ্যই আসবে, সেটাই ইউজ করতে পারি আমরা। রাহুল দেবু, মাই ব্যাড। ঠিক আছে, স্প্যান লিখে আমরা ওটাকে করতে পারি। অলরাইট, স্প্যান ইউজ করতে পারি, লেবেল ইউজ করতে পারি, যে কোনোটা ইউজ করলে আমাদের হবে। এখানে আমি স্প্যানটাকেই ইউজ করব, কারণ লেবেল আমরা জানি লেবেল ট্যাগ ইনপুট ট্যাগের সঙ্গে আমরা ইউজ করি। তো ইমেজের পাশে যদি আমি ইউজ করি স্প্যান, স্প্যান ইউজ করে আমরা এখানে ওয়েলকাম টু ফেসবুক এই লেখাটা এর মধ্যে লিখে দেবো, ওয়েলকাম টু ফেসবুক। অলরাইট, লিখলাম। এবার আমি দেখি কোনো চেঞ্জেস আসে কিনা, আমি এটাকে সেভ করব। দেখুন এখানে এটা পাশেই এসছে, হ্যাঁ এটা আমার পাশে আছে। ঠিক আছে, পাশে তো আছে কিন্তু এটা খুবই নিচে চলে গেছে, মানে একদম তলায় চলে গেছে দেখুন। তো এটাকে আমরা ফিক্স কিভাবে করতে পারি? এক হয় আমাদের টেক্সট লাইন দিয়ে, এটা হয়তো ভার্টিক্যালি আমাদের সেন্টার হবে না। তো ফার্স্ট অফ অল আমরা এক কাজ করি, এখানে আমরা স্টাইলটাকে দিয়ে আগে এর কালারটাকে চেঞ্জ করি। ওকে, তো আমরা এখানে কি করব, কালার লিখবো, কালার দেবো কি হোয়াইট, সেভ করি। হ্যাঁ হোয়াইট হয়েছে। তারপরে আমাদের কি করতে হবে, ফন্ট সাইজ ইউজ করতে হবে, কারণ জানি ফন্টের সাইজ বড় ছোট করার জন্য আমরা ফন্ট সাইজ প্রপার্টি ইউজ করি। এখানে দেবো ধরুন 100 পিক্সেল। হ্যাঁ এসছে, 100 পিক্সেল অতিরিক্ত বড় হয়ে গেছে, তো আমি এখানে কি করব, ধরুন 80 পিক্সেল করি। ঠিক আছে, 80 পিক্সেল করলাম। এবার এখানে একটা প্রপার্টি কাজ করবে কিনা আমার জানা নেই, একবার ট্রাই করে দেখা যাক। এখানে একটা প্রপার্টি হয় ফ্লোট বলে, ঠিক আছে, ফ্লোট।
ফ্লোটের হয়তো ইনলাইন স্টার্ট ইনলাইন এন্ড লেফট রাইট এটা আমাদের আছে। যদি ইনলাইন স্টার্ট করি দেখি কি হয়। আচ্ছা উল্টে গেছে আমার, ঠিক আছে। ফ্লোট আমাদের নর্মালি ভার্টিক্যালি সেন্টার করতে আমাদের দিচ্ছে না। তো এখানে আরেকটা প্রপার্টি হয়তো হয় ভার্টিক্যালি সেন্টার করার জন্য, একটু গুগল করতাম আমার, কারণ এগুলো আমরা ন্যাচারালি ফ্লেক্স বক্স দিয়েই করি। ঠিক আছে, কারো কি জানা আছে কি করে আমরা ভার্টিক্যালি এটাকে সেন্টার করতে পারবো? তাহলে সে আমাকে বলতে পারেন, যার জানা আছে একটুখানি বলুন আমাকে। ভার্টিক্যালি মানে ওপর নিচ থেকে আমরা এটাকে সেন্টার করবো, ফ্লেক্স বক্স দিয়ে খুব ইজিলি হয়ে যায়, কিন্তু এখানে ফ্লেক্স বক্স বাদ দিয়ে আমরা সেটাকে কিভাবে করতে পারি? এনিবডি? জাস্টিফাই কন্টেন্ট। ওটা তো ফ্লেক্স বক্সের সাথে, ওটা তো ফ্লেক্স বক্স ছাড়া আমি ইউজ করতে পারবো না স্যার। টেক্সট অ্যালাইন দিয়েও আমার কাজ হবে না। আর কি করা যেতে পারে? মার্জিন যদি আমি ইয়ে করে দিই, মার্জিন হ্যাঁ মার্জিন দিলে স্যার হবে। অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম অ্যালাইন আইটেম দিলেও ম্যাম আমার ফ্লেক্স বক্স ইউজ করতেই হবে। তাহলে মার্জিন দিয়ে করে দিই। মার্জিন দিয়ে হবে, হতেই পারে, ঠিক আছে মার্জিন দিয়েই করি। এখানে হয়তো ডিজাইনেও আমার এটা ফিক্স করা নেই, হ্যাঁ এখানে এটা মার্জিন দিয়েই করা আছে, ঠিক আছে। তো এখানে মার্জিন দিয়ে আমি করতে পারি। হ্যাঁ বলুন, কেউ কিছু বললেন একবার বলুন, ইয়াস বাবু বলুন। হ্যালো ইয়াস বাবু শুনতে পাচ্ছেন? টেক্সট লাইন সেন্টার করলে এটা আমার অলরেডি সেন্টারই আছে। হ্যাঁ বলুন। আচ্ছা স্যার এটা মেবি মার্জিন আর একটু উইথ লাগালে হয়ে যাবে। মার্জিন দিয়ে করতে হবে, ধরুন মার্জিন হ্যাঁ বটম মার্জিন বটম লাগিয়ে বা উইথ লাগিয়ে দুটোকে লাগিয়ে একসঙ্গে করা যাবে। মার্জিন বটম চেক করে দেখি। মার্জিন বটম লিখলাম, এখানে ধরুন মার্জিন বটম কত দেওয়া যায়, 10 পিক্সেল, সেভ করি। মার্জিন আমার কাজ করছে না, কেন করছে না কে বলতে পারবেন আমাকে? মার্জিন আমি লাগালাম এখানে, মার্জিনটা আমার কেন কাজ করছে না? স্যার হ্যাঁ বলুন। স্যার আমি কোশ্চেনটা বুঝতে পারলাম না, আপনি কি বললেন? বললাম যে মানে দেখুন এখানে ভার্টিক্যালি মানে ওয়েলকাম টু ফেসবুক বলে লেখাটা এই যে এখানে আছে, এটা দেখুন উপরের থেকে একটু বেশি স্পেস আছে, নিচের থেকে একটু কম স্পেস আছে, মানে এটা ভার্টিক্যালি আমার সেন্টার নেই। আমি হ্যাঁ কি ইউজ করলে এটাকে ভার্টিক্যালি, ফ্লেক্স বক্স বাদ দিয়ে কি ইউজ করলে এটা ভার্টিক্যালি সেন্টার হবে? তো অনেকে বললেন মার্জিন ইউজ করতে, তো আমি এখানে মার্জিনটা ইউজ করলাম। দেখুন মার্জিন আমি 10 পিক্সেল দিয়েছি, আমি এখানে এটাকে 100 পিক্সেল করে দিচ্ছি, সেভ করি। আমি এখানে 100 পিক্সেল মার্জিন দিয়েছি, সেটা কিন্তু অনেক। স্যার ওটা পেডিং দিলেই হবে, মার্জিন তো বর্ডারের নিচের দিক থেকে গ্যাপ দেয় না, পেডিং ভেতরে গ্যাপ দেয়, তো পেডিং যদি মানে চার হ্যাঁ সাইডে দেওয়া হয় তাহলেই তো এটা হয়ে যাবে। আপনি ঠিক, আপনি অনেকটাই ঠিক বলেছেন, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে মার্জিন আমি মার্জিন যতই দিই, মার্জিন তো দেখুন এটা মার্জিন দিলে কি করবে, এটা আছে হেডার ট্যাগের মধ্যে, তো মার্জিন যদি স্প্যান ট্যাগে দিই এই হেডার ট্যাগটাকে পুশ করবে। হেডার ট্যাগে আমাদের বর্ডার দেওয়া আছে একটা, দেখুন মানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো মার্জিন এখানে যদি আমি একটা ইউজ করি, এখানে ধরুন H1 ট্যাগ নেব, সেভ করি। দেখুন 100 পিক্সেলের মতো মার্জিন সে নিজে বটমে নিয়ে নিয়েছে। যদি আমি এখানে মার্জিনটাকে রিমুভ করি, দেখুন কমেছে, দেখতে পারলেন, দেখাতে পারলাম তো? এখানে আমার হ্যাঁ H1 স্যার ট্যাগে মার্জিন অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু আমি এখানে স্প্যান ট্যাগ আমি ইউজ করেছিলাম, স্প্যান ট্যাগে কেন মার্জিন আমার অ্যাপ্লাই হচ্ছে না? কে বলতে পারবেন আমাকে? পারবেন কেউ বলতে? আগের দিনই আমি করিয়েছিলাম, আগের দিন কি তার আগের দিন একটা মজার খেলা খেলবো বলেছিলাম ইনলাইন এলিমেন্ট দিয়ে। এইটাই হচ্ছে সেই মজার খেলা। ইনলাইন এলিমেন্টে মার্জিন আর প্যাডিং মাঝে মধ্যে কাজ করে না। ইনলাইন এলিমেন্ট এইভাবেই তৈরি করা, কিছু কিছু ব্রাউজার সেটাকে ফিক্স করে দেয়, কিন্তু যেমন এখানে দেখতে পাচ্ছেন চোখের সামনে, এখানে ইনলাইন এলিমেন্ট আমি ইউজ করেছি, স্প্যান একটা ইনলাইন এলিমেন্ট, কিন্তু সেখানে আমি মার্জিন দিচ্ছি, কিন্তু সেটা আমার কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ স্প্যান একটা ইনলাইন এলিমেন্ট। এখন কি সেই জিনিসটা বলতে পারছি ওই দিন যেটা আমাদের প্রবলেম হয়েছিল অ্যাঙ্কার ট্যাগের সাথে? মনে পড়েছে? হ্যাঁ 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 স্যার স্যার মনে পড়েছে স্যার। হ্যাঁ স্যার মনে পড়েছে তো? এটাই হচ্ছে সেই প্রবলেমটা। স্প্যান ট্যাগে আপনি যত খুশি মার্জিন দেবেন, এটা মার্জিন নেবে না, কারণ ইনলাইন এলিমেন্টে মার্জিন আর প্যাডিং এক্সপ্লিসিটলি আমরা অ্যাড করতে পারি না, এটা সিএসএস এর রুল। বলতে পারলাম? সেই কারণেই এটা আমার প্রবলেম করছে। এখানে হয়তো এটাকে ওভাররাইড করতে পারবো, সেটা কিভাবে করব? আমরা ইম্পর্টেন্ট লাগাতে পারি, সেভ করি, তাও আমার কাজ করবে না। এখানে আমার ইম্পর্টেন্টের কাজ কি করে সেটা পরবর্তীতে বলবো আপনাদের, কিন্তু এখানে আমার এটা কাজ করছে না, কারণ এটা একটা ইনলাইন এলিমেন্ট। বলতে পারলাম? সেটার জন্যই এখানে আমাদের মার্জিন বটম দিলে কাজ করবে না এখানে। তো এখানে অন্য কিছু ইউজ করতেই পারি। তো এখানে কি ইউজ করা যায়?
প্যাডিং দিতে পারি, প্যাডিং আমাদের আগের দিন কাজ করেছিল, তো আমি এখানে প্যাডিং বটম দেবো, প্যাডিং ড্যাশ বটম ধরুন 10 পিক্সেল, সেভ করি। প্যাডিংও দেখুন এখানে কাজ করছে না। প্যাডিংও আমার এখানে কাজ করবে না। কেন করবে না বলতে পেরেছি? যেটা আমাদের অ্যাঙ্কার ট্যাগের সাথে প্রবলেমটা এসেছিল, এই প্রবলেমটাই দেখানোর জন্য আমি ওই দিন বলেছিলাম। এই প্রবলেমটা আপনাদেরও আসবে। তাহলে ফন্ট সাইজ ফন্ট উইডথ চেঞ্জ করে দিলেও তো হবে। কি করে আর একবার বলুন? ফন্ট সাইজ ফন্ট উইডথ চেঞ্জ করলেও তো হবে হ্যাঁ তাহলে। হবে, অবশ্যই হবে, আর যখন আমরা লোটার করতে পারছি না তখন হচ্ছে কি এইটাকে চেঞ্জ করতে পারি আমরা। অবশ্যই হবে, সেটায় কোনো সন্দেহই নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনলাইন এলিমেন্টে এই প্রবলেমটা আপনারাও ফেস করবেন। এটার জন্যেই আপনারা এই জিনিসটা দেখে রাখুন। স্প্যান ট্যাগে মার্জিন প্যাডিং কিন্তু নর্মালি অ্যাপ্লাই হয় না। স্প্যান বলুন, যে কটা ইনলাইন এলিমেন্ট আছে সব কটাতেই এরকম প্রবলেম আপনাদের আসবে। কখন আসবে আপনারা বুঝতে পারবেন না, তখন মাথার চুল ছিঁড়ে ফেললেও জিনিসটা ফিক্স করতে পারবেন না। একটা উপায় আছে এখানে, আমি যদি এই স্প্যানটাকে ডিসপ্লে ফ্লেক্স করব না, ডিসপ্লে ব্লক করব, ব্লক করলে দেখুন এখানে আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে। কারণ কি, আমি ইনলাইনটাকে ব্লকে চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এটা তো করলে আমাদের হবে না, এটা আমরা চাই না। তো আমাদের এখানে হয় স্প্যানটাকে চেঞ্জ করতে হবে, না হলে এই যে আমাদের এই যে বক্সটা আছে এখানে আমাদের প্যাডিংটাকে ইনক্রিজ করতে হবে। আমি কি এখানে হেডিংয়ে প্যাডিং দিয়েছি? হ্যাঁ দিয়েছি। তো আমি এখানে প্যাডিং এটাকে একটু ইনক্রিজ করি, ধরুন 20 পিক্সেল করে দিই। কিছুটা আমার ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এটাকে আরও চেঞ্জ করতে হবে আমাদের। তো এখানে আমি আপাতত এটাকে এইভাবেই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? কেউ যদি এটাকে ফিক্স করতে পারেন খুবই ভালো। এখানে স্যার দেখুন বলছিলাম স্যার, হ্যাঁ স্যার বলুন বলুন। স্যার বলছিলাম পুরো জিনিসটাকে আমরা ডিবের মধ্যে নিয়ে যদি ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স করে হ্যাঁ দিই তাহলে তো হবে। ইজি, তখন তো কোনো ব্যাপারই নেই, আমি এখানে এই সব জিনিস রিমুভ করে দিতে পারি তখন। ডিসপ্লে ফ্লেক্স ঠিক আমরা তো আছে। এখনো করিনি, আমি দেখুন আমি সেই কারণে এটা করাইনি এখন। দেখুন আমি যদি হেডার ট্যাগের মধ্যে এখানে ডিসপ্লে ফ্লেক্স দিই, সেভ করি, দেখুন এটা অটোমেটিক্যালি আমার সেন্টার করে দিয়েছে। বলতে পারলাম ডিসপ্লে ফ্লেক্স করলে তো ইজিলি হয়েই যাবে, সেটা আমিও জানি, কিন্তু আমি এখানে ফ্লেক্স বক্স ইউজ করতে চাইছি না, যেহেতু আমরা ফ্লেক্স এখনো ইউজ করিনি। বলতে ঠিক আছে। পারলাম। তো এখানে আমরা জাস্ট এটাকে এইভাবেই ছেড়ে দিচ্ছি, জাস্ট এটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে নিন। কিভাবে এটাকে ফিক্স করা যায় আপনারা দেখুন, ঠিক আছে? কিভাবে ফ্লেক্স বক্স ছাড়া এর নিচে এটাকে সেন্টার করতে পারবেন। তো আমি এখানে গুগল সার্চ করতে পারি, চলুন গুগল সার্চ করে দেখি। হাউ টু সেন্টার, হাউ টু ভার্টিক্যালি স্যার সেন্টার। যদি এক্সটার্নাল সিএসএস ইউজ করি হ্যাঁ অবশ্যই, ইনলাইন সেটা তো ছাড়া? সেটা তো অবশ্যই, কিন্তু ইনলাইন সিএসএস এ তো আমার, যেহেতু আমার অ্যাসাইনমেন্টটা ইনলাইন সিএসএস দিয়েই করতে হবে, সেই কারণে আমি এক্সটার্নালে তো যাবোই না। ও ঠিক আছে। বুঝতে পারলাম। হুম। উইদাউট ইউজিং ফ্লেক্স বক্স, এখানে বলবে গ্রিড ইউজ করো, এরকম কিছু একটা বলবে হয়তো, দেখি। পজিশন বলেছে, পজিশন ইউজ করতে পারি, ট্রান্সফর্ম ইউজ করতে পারি, অলরাইট সব কিছু এখানে দেওয়া আছে। সেন্টার্ড স্প্যান, পজিশন রিলেটিভ, হাইট দিয়েছে 200 পিক্সেল, না আমার চাই না। এখানে অ্যাবসলিউট ইউজ করেছে, এটাও আমার চাই না। সব জিনিসপত্র আপনারা দেখবেন, ডোন্ট ওয়ারি। তো এখানে আপাতত সে ভার্টিক্যালি ফন্ট সাইজটা চেঞ্জ করুন, তো ফন্ট সাইজ চেঞ্জ করলে মনে হচ্ছে হয়ে যাবে। ফন্ট সাইজ চেঞ্জ করলে হবেই, অসুবিধা নেই, সেটা নিয়েও সেটাও হ্যাঁ করতে পারি আমরা। ওগুলো সেন্টার হয়ে যাবে। তো এখানে ডিসপ্লে টেবিলসের এখানে ডিসপ্লে প্রপার্টি আমার ইউজ করতেই হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো সেটা আমরা করতে চাইছি না এখন। তো আমি এখানে সুপ্রকাশবাবু যেমন বললেন, আমি এখানে এক কাজ করি, 100% আমার এটা করে দিই। এখানে ফন্ট সাইজটাকে যদি চেঞ্জ করি, ধরুন কোথায় আমার ফন্ট সাইজ, এটাকে 100 পিক্সেল করে দিই। 100 পিক্সেল করলে এটা ভেঙে যাবে, মাঝখানে ব্রেক হয়ে যাবে। দেখুন 80% আমার এটা আছে, কিন্তু 100% যেহেতু আমাদের নর্মালি পেজের হাইট হয়, জুম হয়, সেই কারণে আমি ওটাকে চেঞ্জ করছি না। আমাদের 80 পিক্সেলটাই ঠিক ছিল অ্যাকচুয়ালি। তো এখানে ফন্ট সাইজ চেঞ্জ করলে আমার ঠিকঠাকভাবে আসছে না। তো এখানে এটা আপনাদের দায়িত্ব, কিভাবে এটাকে ফিক্স করবেন আপনারা দেখুন, ঠিক আছে? স্যার ফন্ট উইডথ দিন তাহলে। স্যার বলুন। স্যার বলছিলাম ওই স্প্যান ট্যাগ বা কোনো ট্যাগ ইউজ না করে হেডারের মধ্যে আমি লেখাটা লিখেছি, তো ওইটা ঠিকঠাকই আউটপুট দিচ্ছে, মানে যেমন ওই আপনি যেটা দেখালেন না একটা, হুম 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 ওই reworkal.com ওইখানের মতনই আউটপুট দিচ্ছে। ব্যাস, তাহলে এখানে আপনি ব্লক লেভেল এলিমেন্ট ইউজ করেছেন, তাই তো? হ্যাঁ, তো এখানে H1 ট্যাগ ইউজ মানে করি। হেডার তো ব্লক লেভেল, তাই ওটার মধ্যে দিয়ে দিয়েছি আর স্প্যান ট্যাগ ইউজ করিনি। বুঝতে পেরেছি, কিন্তু আমার এখানে আমার কোয়েশ্চেনটা ওটাই, যে আমি স্প্যান ট্যাগও ইউজ করবো, কিন্তু এটাকে আমার ভার্টিক্যালি সেন্টারও করতে হবে, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? দায়িত্ব আপনাদের, কিভাবে এটাকে ফিক্স করবেন দেখুন। বুঝতে পেরেছি, অনেক রকম অপশান আপনাদের কাছে আছে, হয় এখানে ফ্লেক্স বক্স ইউজ করতে পারেন, গ্রিড ইউজ করতে পারেন, অথবা এই স্প্যানটাকে একটা ব্লক লেভেল এলিমেন্টে চেঞ্জ করে দিন। তো আপাতত আমি এটাকে এইভাবেই ছাড়ছি, ঠিক আছে? এবার আপনারা কি করবেন দেখুন, এখানে আমি এক কাজ করতে পারি, ইমেজটাকে ধরুন একটা মার্জিন, ইমেজটাকে বাইরে মার্জিন রাইট বলে একটা প্রপার্টি হয়, 10 পিক্সেল যদি মার্জিন রাইট দিই, এখানে 10 পিক্সেল আমার এটাকে ছড়িয়ে দিল সাইডে, একটুখানি সুন্দর লাগছে।
আর এখানে আমি একটা ফন্টও ইউজ করতে পারি। তো আমি একটা ফন্ট নিয়ে আসি। কোথা থেকে নিয়ে আসবো এনিবডি? কোথা থেকে ইউজ করি আমরা ফন্ট, মনে আছে? গুগল ফন্টস। গুগল ফন্ট। একদম। তো আমি এখানে পপিন্স ইউজ করবো। fonts.com পপিন্স ফন্টটা দেখে রাখুন, খুবই সুন্দর একটা ফন্ট। ঠিক আছে, এটাকে গেট করব। আমার অলরেডি একটা গেট করা আছে, আমি এখানে ডিলিট করে দিই এটাকে। আবার পপিন্স সার্চ করি, পপিন্সে যাব, গেট ফন্ট, এমবেড। এখান থেকে আমি এখানে কি করব, পপিন্সের এটাকে কপি করব, হেডের মধ্যে গিয়ে পেস্ট করব। আর এখানে আমি পপিন্সটাকে ফন্ট ফ্যামিলি পপিন্স সেরিফ এটাকে নেব। আর আমাদের স্প্যানটাকে ফন্ট ফ্যামিলিতে অ্যাড করে দেব। সরি, এটাকে আমি যদি এখানে পেস্ট করে দিই আমার চলে যাবে। পেস্ট। এখানে দেখুন একটা এরর আসছে, কিসের এরর আমি জানি। এখানে আমার এটাকে ডবল কোটেশন থেকে সিঙ্গেল কোটেশনে চেঞ্জ করে দিতে হবে। ব্যাস, সেভ করি, কমপ্লিট। দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে 80 পিক্সেল আমার এটা রয়েছে, এটাকে আমি একটু কমিয়ে দিই, তাহলে ওটা আমাদের ব্রেক করবে না লাইনটাকে। যেহেতু ইমেলের টেমপ্লেট বানাচ্ছি না, ইমেলের টেমপ্লেটের জন্য অত স্টাইলিং লাগে না, কারণ ইমেল কেউ স্টাইলিংয়ের জন্য পড়ে না, ওখানে জাস্ট ইনফরমেশন থাকে। ঠিক আছে, সেই কারণে আমি ইমেলের জন্য আমি অতটা স্টাইলিং করছি না, জাস্ট ফন্টটাকে চেঞ্জ করেছি, এটাই অনেক। বলতে পারলাম, ব্যাস আমাদের হেডার তৈরি। ধরুন এবার আমরা কি করতে পারি, এখানে আমাদের এই সেকশনটা বানাতে হবে। এখানে ধরুন হাই দেয়ার, উই আর এক্সাইটেড টু হ্যাভ ইউ জয়েন দ্য ফেসবুক কমিউনিটি, ব্লা 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 যা লেখা আছে, এটাকে আমরা কিভাবে কপি করব। তো এখানে হেডারের পরে একটা সেকশন আমরা বানাতে পারি। সেকশন যেহেতু বলছি, তো এখানে আমরা একটা সেকশন ট্যাগ ইউজ করব। কি ইউজ করব? সেকশন ট্যাগ, সেকশন। ঠিক আছে, সেকশনের মধ্যে এবার আমরা কি করব, এই লেখাটা লিখব। তো এখানে আমরা এত বড় একটা লেখা আছে, কি ট্যাগ ইউজ করতে পারি? এনিবডি কে বলবেন আমাকে? এত বড় একটা লেখা কি ট্যাগ ইউজ করব? tag পি ট্যাগ, সিম্পল। প্যারাগ্রাফ। ঠিক, পি ট্যাগ ইউজ করলাম। পি ট্যাগ এখানে লিখে রাখি। ধরুন আমার এখানে লেখার আমার অত টাইম নেই, তো আমি এখানে কি করব, লরেম লিখে রাখছি। লরেম ধরুন কত ওয়ার্ড হতে পারে, 15টা। সেভ করি, হয়ে গেছে। যাই ফিরে, চলে এসছে এটা। তো আমি এখানে এটার ফন্ট সাইজ একটুখানি ইনক্রিজ করব। ক্লাস আর একটা জিনিস করতে পারি, দেখুন একটা জিনিস ভালো করে। এখানে পুরো আমাদের টেমপ্লেটেই ফন্টটা কিন্তু পপিন্সে চাই। আমি জাস্ট এটাকে পপিন্স দিয়েছি, কিন্তু এটা কিন্তু পপিন্স ফন্টে আসেনি আমার, দেখতে পাচ্ছি আশা করি। তো এটাকে আমরা কি করতে পারি, এখানে ফন্ট ফ্যামিলিটাকে এখানে অ্যাপ্লাই না করে আমরা অ্যাপ্লাই করব কোথায়? বডিতে। বডিতে যদি আমরা অ্যাপ্লাই করি, পুরোটাই আমার বডিতে, পুরো হোল বডিতেই আমার ওটা চলে আসবে। এখানে একটা স্টাইল ট্যাগ দেবো, এখানে গিয়ে এটাকে পেস্ট করবো, ব্যাস। দেখুন পুরো পুরো ডকুমেন্টেই এবার আমাদের পপিন্স ফন্ট চলবে। বলতে পারলাম। এখানে আমার লেখাটা একটু বেশি ছোট হয়ে গেছে, আমি এখানে কাজ করি, এখানে এটাকে লরেম ধরুন 30 করে দিই, সেভ করি, ওকে। বলতে পারলাম। এবার এখানে আমাদের একটা জিনিস নোটিস করার, সেটা হচ্ছে এটা আমাদের সেন্টার আছে, অর্থাৎ দেখুন টেক্সটটা আমাদের সেন্টারে রয়েছে। তাহলে আমরা কি প্রপার্টি ইউজ করলে টেক্সটটা আমরা সেন্টার করতে পারি? আগের দিনই দেখিয়েছিলাম। text line center অ্যাবসলিউটলি কারেক্ট, থ্যাংক ইউ। এখানে আমরা ইউজ করব টেক্সট অ্যালাইন সেন্টার। এখানে একটা স্টাইল লিখব, এখানে লিখব টেক্সট অ্যালাইন, এখানে দেবো সেন্টার, সেভ করব, এটা আমার সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটা নোটিস করুন, আরও দুপাশে একটু বেশি আমাদের গ্যাপ রয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে হয় আমরা এটা একটুখানি আমাদের এটাকে কমিয়ে দিতে পারি, অথবা আমরা একটা প্যাডিং দিতে পারি, কিন্তু আমি এখানে কমিয়ে দেওয়ায় বেশি বিশ্বাস করব। ঠিক আছে, এখানে আরও একটু আমি কাজ করি। দাঁড়ান এক সেকেন্ড, আমি এখানে কটা ওয়ার্ড নিয়েছিলাম, 30টা হয়তো ছিল। তো আমি এখানে এটাকে লরেম আবার 15 করে দিই, লরেম 15, সেভ করি। আরও কম হয়ে গেছে, তো এখানে আমার আরও একটু বেশি লাগবে, 20 অথবা 25, সেভ করি, ওকে, কাইন্ড অফ ইয়েস, হয়ে গেছে। ঠিক আছে, এবার সরি, এখানে যে দেখুন নিচের যে লেখাটা আছে, এটা একটুখানি উপরে থেকে গ্যাপ দিতে হবে আর একটু। দেখুন অনেকটা কিন্তু মাঝখানে গ্যাপ রয়েছে। তো এখানে কি প্রপার্টি ইউজ করব, এই যে সেকশন ট্যাগটা আছে না, এই সেকশন ট্যাগটাকে আমরা কি করব, এখানে একটা স্টাইল দেবো, আবার স্টাইল দিয়ে, সরি স্টাইল দেব, দিয়ে এখানে আমরা একটা মার্জিন টপ প্রপার্টি ইউজ করব। মার্জিন টপ মানে কি, আমরা ওপর থেকে একটু এই লেখাটার ওপর থেকে একটুখানি মার্জিন দিতে চাই। তো এখানে ধরুন 20 পিক্সেল আমি ওপর থেকে মার্জিন দেবো। আমি সেভ করিনি কোডটাকে, ও সরি, আমি এখনো কোডটাকে সেভ করিনি, আমি যাবো আবার ডকুমেন্টের মধ্যে। এখানে গিয়ে যদি এবার কোডটাকে আমি সেভ করি, হ্যাঁ দেখুন এখানে 20 পিক্সেল একটুখানি আমার নিচে নেমে এসেছে, কিন্তু এটা আমার আর একটু বেশি চাই, এখানে এটাকে 50 পিক্সেল করবো, ব্যাস। ঠিক আছে, আর একটা জিনিস নোটিস করুন, এখানে টেক্সটের মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে, এটাকেও আমরা মিমিক করতে পারি। ঠিক আছে, টেক্সটের মাঝখানের গ্যাপটাকেও আমরা বাড়ানো কমানো করতে পারি। ঠিক আছে, তার জন্য আমরা কি প্রপার্টি ইউজ করব, তার জন্য আমরা দেখবো একটুখানি হাউ লাইন টু হাইট, লাইন হাইট, লাইন হাইট। ঠিক, আমারও মনে পড়ছিল না, আমি লাইন যেহেতু হাইট স্যার, লাইন হাইট। একদম। তো আমরা যেহেতু আমি যেহেতু টেলউইন্ড করি, টেলউইন্ডে লিডিং বলে একটা প্রপার্টি হয়, সেটা দিয়ে আমরা এটা করে থাকি, কিন্তু লাইন হাইট হচ্ছে সেই প্রপার্টির নাম। থ্যাংক ইউ ইয়াসবাবু। তো এখানে পি ট্যাগের ওপরে আমরা একটা লাইন হাইট প্রপার্টি ইউজ করতে পারি, যেখান দিয়ে যদি লাইন হাইট আমরা ইউজ করি, এই দুটো
মানে যে দুটো ব্রেক হয়েছে আমাদের লাইনটা, এর মাঝখানে একটু গ্যাপ চলে আসবে। দেখি, তো এখানে আমরা ইউজ করবো লাইন হাইট, লাইন হাইট। দেখুন এখানে লাইন হাইট বলে একটা প্রপার্টি আছে। এখানে আমরা পিক্সেলে ভ্যালু দিয়ে থাকি, ঠিক আছে। তো এখানে ধরুন 10 পিক্সেল 20 পিক্সেল দিয়ে দেখি, দেখুন একদম কমে গেছে হাইটটা, তাহলে আমরা বাড়াতে হবে আরো। তো আমি এখানে 50 পিক্সেল করব, দেখুন কতটা ফাঁকা হয়ে গেছে মাঝখানে, ঠিক আছে। 50 পিক্সেল খুবই বেশি লাগছে, 30 পিক্সেল থাক, ওকে। কি প্রপার্টি ইউজ করলাম? লাইন হাইট। নতুন নতুন প্রপার্টি অনেক জানতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এই জন্য বলি প্রজেক্ট করলে আমাদের সবকিছু নতুন নতুন আস্তে আস্তে খুলতে থাকে। বলতে পারলাম তো। আরেকবার থ্যাংক ইউ ইয়াশবাবুকে লাইন হাইটটা বলার জন্য, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে লাইন হাইট হয়ে গেছে। এবার আমাদের কি চাই? এবার আমাদের এই বাটনটা চাই। কিভাবে বানাবো? সিম্পল, বাটন দেবো একটা, বাটন বানালেই আমাদের এখানে এটা আমরা দেখতে পারবো। তো পি ট্যাগের নিচে আমরা ইউজ করবো একটা বাটন ট্যাগ। এবার বাটন ট্যাগ ইনলাইন না আমাদের ব্লক আমার ঠিক মনে পড়ছে না, তো আমি এখানে ধরুন গেট স্টার্টেড এটাকে লিখে রাখি, লিখে সেভ করি। হ্যাঁ, এটা ব্লক লেভেল। যেহেতু পি ট্যাগ একটা ব্লক লেভেল এলিমেন্ট, সেই কারণে কিন্তু বাটন আমার ইনলাইন হলেও অসুবিধা নেই। পি যেহেতু আমার ব্লক, সে তার পাশে যা যা কিছু থাকবে সেটাকে নিচে নামিয়ে দেবে, সেই কারণে এটাও দেখুন আমার নিচে চলে এসছে। বাটনে এবার আমাদের স্টাইলিংটা করতে হবে। কি করব আমরা? এখানে দেখুন সেম আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই, একটা একটু প্যাডিং চাই। প্যাডিং আর ব্যাকগ্রাউন্ড কালার দিলে আর হয়তো বর্ডার রেডিয়াসটা দিলে হয়তো আমার এটা ঠিক হয়ে যাবে। তাহলে আমরা সেটাই করব। তো বাটনে আমরা একটা স্টাইল দেবো। চলুন, স্টাইলে প্রথমে কি করব? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নেব কোথার থেকে? এই যে কালারটা সেটাই আমি তুলব। তো আমি এখানে যে কালারটা দিয়েছিলাম, এই যে RGB ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের যে হেডারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটাকেই কপি করে এখানে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারে সেটাকে পেস্ট করে দেবো। ব্যাস, দেখি আমাদের চেঞ্জেস আসে কিনা। সেভ করি, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। একটু উইয়ার্ড লাগছে দেখতে, সরি এটা না, আমার এটা জুম ইন করবো না, এটাকে আমি একটু জুম ইন করি আর একবার। দেখুন একটু উইয়ার্ড লাগছে দেখতে, কারণ কি এর একটা মানে বাটনের একটা সবসময় বর্ডার থাকে। তো এখানে যদি আমি বর্ডারটাকে কমিয়ে দিই অথবা বর্ডার দিয়ে দিই, আমি ধরুন বর্ডার নান করে দিই, তাহলে আমার বর্ডারটা আমার চলে যাবে। ভালো করে দেখুন, এখানে আমার বর্ডারটা গায়েব হয়ে গেছে। বর্ডারটা যদি আমার নান না করি, নোটিস করুন একটা জিনিস ভালো করে আবার, দেখুন একটা কি উইয়ার্ড মতো একটা বর্ডার আসছে আমার, দেখুন দেখতে পাচ্ছি আশা করি, ঠিক আছে। সেই কারণে আমি এখানে বর্ডারটাকে নান করে দিতে পারি। বর্ডার নান করলাম, আমার বর্ডারটা গায়েব হয়ে গেল। আর আমি এখানে প্যাডিং দিতে পারি 10 পিক্সেল, ঠিক আছে। 10 পিক্সেলের প্যাডিং, আর আমাদের ভেতরের কালার হোয়াইট করে দেবো, যেহেতু টেক্সটের কালার আমার হোয়াইটে চাই। হলো। আর আমাদের কি লাগবে? বাকি কি আছে? এনিবডি কে বলতে পারেন আমাকে, কি বাকি আছে এখানে? রেডিয়াস, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস, অ্যাবসলিউটলি। তো আমার এখানে দেবো আমি বর্ডার রেডিয়াস। অলরেডি জানি কি করে, আমাদের বর্ডারটাকে একটু গোল করতে সাহায্য করে। এখানে ধরুন 20 পিক্সেলের বর্ডার রেডিয়াস দেবো। খুবই আমার 20 পিক্সেল দিলাম, আমার পুরোটাকে গোল করে দিয়েছে, মানে আমার এটা পিল শেপড হয়ে গেছে। আমার 10 পিক্সেল করলে দেখি 5 পিক্সেল অথবা 8 পিক্সেল করলে হয়তো আমার ঠিকঠাকভাবে আসবে এটা, ঠিক আছে। আরও একটু কমাতে হতে পারে, 5 পিক্সেল করে দেখি, ওকে, কাইন্ড অফ ট্রু, ওকে। তো আমার এটা 5 পিক্সেল করলাম, আমার এটা হয়ে গেল। এবার এটাকে তো আমাদের সেন্টারও করতে হবে, তাহলে আমরা কি ইউজ করতে পারি সেন্টার করার জন্য? এইসব কারণে আমি বলি, মানে আমি পার্সোনালি ইউজ করি ফ্লেক্সবক্স। কারণ সব কিছুর জন্য ফ্লেক্সবক্স একটা বলতে পারেন যে একটা মানে মন্ত্র যাকে বলে, ঠিক আছে। সব কিছু আপনি সেন্টার করবেন, কিছুকে সাইডে রাখবেন, ভার্টিক্যালি অ্যালাইন করবেন, হরিজন্টালি অ্যালাইন করবেন, সব কিছুর জন্য ফ্লেক্সবক্স হচ্ছে আপনার সব থেকে মানে কাছের বন্ধু। যখন আপনারা ফ্লেক্সবক্স ইউজ করবেন, তখন আপনার সেন্টারে করা নিয়ে কোনো টেনশন আসবে না। যেহেতু আমরা এখনো ফ্লেক্সবক্স ইউজ করিনি, সেই কারণে আমি এটাকে সেন্টার করার জন্য কি ইউজ করতে পারি? এক হতে পারে টেক্সট অ্যালাইন করলে তো শুধু টেক্সট অ্যালাইন হবে, সেখানে আমি বাটনটাকে অ্যালাইন করতে পারবো না। তাও দেখি হয় কিনা। টেক্সট অ্যালাইন করলে আমার হয়তো বাটন অ্যালাইন হবে না, টেক্সট অ্যালাইন সেন্টার হবে না, কারণ টেক্সট অ্যালাইনের নামেই আছে টেক্সট অ্যালাইন, কারণ সেখানে আমাদের টেক্সটটাকে অ্যালাইন করা হয়, ঠিক আছে। তাহলে আমরা কি ইউজ করতে পারি? আবারও একটা প্রবলেম এসছে, বলুন কি ইউজ করলে আমাদের এটা হতে পারে? স্যার কন্টেন্ট position? অ্যালাইন হবে। পজিশন দিলে তো, সেই পজিশন তো আমাদের এখনো করা হয়নি, সেই কারণে। ওকে, একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যালাইন। সেটা তো আমাদের আমার জানা ছিল না অ্যাকচুয়ালি। আমি যে কোডটা অলরেডি করে রেখেছিলাম সেখানে হয়তো ভার্টিক্যাল অ্যালাইনটা ইউজ করা আছে। তো আমি এখানে ফেসবুকে যে আমাদের টেক্সটটাকে সেন্টার করতে পারছিলাম না, সেটার জন্য আমরা ইউজ করতে পারি ভার্টিক্যাল অ্যালাইন বলে আমাদের একটা প্রপার্টি হয়। তো এখানে একটা জিনিস দেখি হয় কিনা, একবার আমি একটু ট্রাই করে দেখি। আমি এটা ইউজ করিনি, ভার্টিক্যাল অ্যালাইন, ইয়েস, এটা সেন্টার করে দেখি। সরি, ক্যালক না, মিডল, এটা একটা প্রপার্টি হচ্ছে মিডল। সেভ করি। ভার্টিক্যাল অ্যালাইন মিডল করলে দেখুন এটা আমাদের নিচে নেমে গেছে। মানে এটা কেন নিচে নামছে? আমাদের ইমেজ হিসেবে এটা আমাদের নিচে নিয়ে যাচ্ছে। সেই কারণে এইসব ক্ষেত্রে আমি এইসব রকম প্রপার্টি ইউজ করি না, আমরা ইউজ করি সবসময় ফ্লেক্সবক্স।
সব থেকে কিফাইতি একটা প্রপার্টি, যেখানে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা সেন্টার করার জন্য ফ্লেক্সবক্স যদি ইউজ করি খুব ইজিলি একটা জিনিস সেন্টার করতে পারবো আমরা। ঠিক আছে, খুবই এফিসিয়েন্টলি খুবই সুন্দরভাবে ওটাকে সেন্টার করতে পারি। ভার্টিক্যাল অ্যালাইন ফ্যালাইন ইউজ করবেন, আপনার টেক্সট এরকম ভেস্তে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে কি ইউজ করতে পারি এখানে দেখে নিই একটুখানি, যদি হয়তো এখানে ইউজ করা নেই সেরকম কিছু। স্টাইল, টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে। তো কি ইউজ করা যায়, কি করা যেতে পারে? ফ্লোট হয়তো এখানে সেন্টার হয় না, ফ্লোটের প্রপার্টি মনে হয় সেন্টার নেই। লেফট রাইট নান ভার্টিক্যাল, না ফ্লোটের প্রপার্টি নেই। ওকে, তো এটাই আমি করতে পারি। মার্জিন লেফট 45%, মার্জিন টপ 20%, 20 পিক্সেল। ঠিক আছে, মানে মার্জিন লেফট আমি এখানে 45% করলাম, মানে আমাদের যে 45% যে আমাদের মানে সরি পার্সেন্টেজে আমাদের ডিসপ্লে তো 100% সবসময় থাকে, সেই 100%-এর 45 করলাম, তো আমাদের বাটনটাকে সেন্টার করে দিলাম। সেন্টার না, অ্যাকচুয়ালি এটা সেন্টারে একদমই নেই, দেখে হয়তো বুঝতে পারবেন অনেকে, এটা সেন্টারে নেই, একটুখানি লেফটের সাইডে একটু চেপে আছে, দেখতে পাচ্ছেন না অনেকে, সবাই হয়তো দেখতে পাচ্ছেন আশা করি। তো এটা কিন্তু লেফট সাইডে একটুখানি চেপে আছে, ভালো করে দেখুন। 45% যদি আমি এখানে করি, আমাদের লেফট সাইডে একটুখানি সেটে রয়েছে এটা। তো এখানে যদি এটাকে 50% করে দিই, দেখি হয় কিনা। 50% করলে দেখুন এবার রাইট সাইডে একটুখানি বেশি চেপে গেছে। তো এই হচ্ছে প্রবলেম। তো এই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্যেই আমরা ইউজ করি ফ্লেক্সবক্স। ঠিক আছে, তো যদি কারো ফ্লেক্সবক্স নিয়ে প্রবলেম না থাকে তাহলে আমি ফ্লেক্সবক্স করাতে পারি। অনেকে রেকর্ডিং দেখে ইউজ করতে পারবেন, খুবই ইজি জিনিস। জাস্ট 3টে প্রপার্টি আমরা ইউজ করতে পারি, ফ্লেক্সবক্স, অ্যালাইন আইটেমস আর জাস্টিফাই কন্টেন্ট। 3টে আইটেম ইউজ করবো, 3টে প্রপার্টি ইউজ করলে আমরা যে কোনো জিনিসকে স্ক্রিনে সেন্টার করতে পারবো। দেখাই ওটা, কে দেখতে চান স্যার ফ্লেক্সবক্স? বলুন স্যার দেবশ্রী ম্যাম বলুন। বলছি যে আম, যদি আমরা সেই সেন্টার যে রয়েছে, সেন্টার যে ট্যাগটা রয়েছে ওটা দিলেও কিন্তু সেন্টারে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা ইউজ করা যায়, ওটাও আমার মাথায় ছিল, কিন্তু ওটা মানে কেন ওটা করছি না। ও- হ্যাঁ বলুন বলুন, আমি বলছি হ্যাঁ, তারপরে। মানে ওটা হচ্ছে বাটন ট্যাগটাকে সেন্টারের মধ্যে যদি করে দিই তাহলেও কিন্তু সেন্টারে চলে আসছে। হুম, আমি হবে। এটা বলছি আর কি। এই সেন্টার ট্যাগটা আমি ইউজ করছি এখানে, তাহলে এক কাজ করি ওটা ইউজ করি, ঠিক বলেছেন একদম, থ্যাংক ইউ দেবশ্রী ম্যাম। কেন স্যার? কারণ হচ্ছে আমি ফ্লেক্স বক্সটা একটু ভালো করে শিখতে চাইছি বেশি টাইম নিয়ে, তো আচ্ছা আচ্ছা, ওই জন্য আর কি ঠিক আছে বলছি ঠিক যে আছে এটা এখন এটা দিয়ে যদি কাজ ঠিক আছে হয়ে ঠিক যায় আর আছে, কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হুম। ফ্লেক্স বক্স তো হেভি সুন্দর। খুবই সুন্দর, ফ্লেক্স হ্যাঁ বক্সটা দেখতে শিখবো, খুব সুন্দর। সেটা শিখবো, কিন্তু একটু টাইম নিয়ে শিখবো, হুম ভালো হুম, করে শিখবো বুঝে আর কি, সেই ঠিক আছে জন্য। ঠিক আছে, তাহলে বক্স মডেল যখন আসবে তখন ফ্লেক্স যে বক্সটা ভালো করেই যে আমরা হ্যাঁ শিখবো। মানে একটু ব্রিজটা ডিটেলসে ভালোভাবে শিখতে চাইছি আর কি ওটা, একদম, এই জন্য। থ্যাংক ইউ। হুম। তাহলে দেবশ্রী ম্যামকে আরেকবার স্যার থ্যাংক ইউ। আপনার ওইটা কি মাঝখানে আসছিল না স্যার? না, ওটা সেন্টার আমি করছিলাম না, মানে আমি জাস্ট ডিসপ্লে প্রপার্টি ইউজ না করে ফার্স্ট কিভাবে এডটা করা যায়। ফার্স্ট এডটা ফার্স্ট এটা মানে এইটা, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এটাকে ভার্টিক্যাল অ্যালাইন করেও আমার মানে ওটা নিজের মতো করে সেন্টার হয়ে যাচ্ছে, মানে ওটা জাস্ট ইমেজের মাঝখানে থাকছে না। ফ্লেক্সবক্স ইউজ করলে যেমন আমরা ইমেজ রাখি বা অন্য কিছু রাখি সেটাকে পুরোটাই সেন্টার করে, এখানে জাস্ট এটাকে ইউজ করলে হুম। এটা আমার সেন্টার করছে না। আচ্ছা, ওই বলছি এই যে প্রজেক্টটা মানে দিয়েছেন এখন অ্যাসাইনমেন্টটা, তো ওটাও কি মানে ইনলাইন সিএসএ লিখতে হবে? হ্যাঁ, ওটা ইনলাইন সিএসএস করতে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে এক কাজ করি, ওকে। আমি এক ইমেজেও ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে দিতে পারি, আর এখানে আমি আমাদের যে স্প্যান ট্যাগ আছে, এক কাজ করি স্প্যান ট্যাগেও আমি এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিই, মিডিল করে দিই, মিডল সেভ করি। এবার দেখুন এটা ঠিকঠাক এসছে, মানে কাইন্ড অফ ঠিকঠাক, মানে পুরোটা সেন্টার হয়েছে কিনা আমি ঠিক দেখে বুঝতে পারছি না। হ্যাঁ সেন্টারই হয়েছে। তো আপনারা কি করবেন দেখুন ভালো করে, আমি এখানে কি করলাম, ভার্টিক্যাল অ্যালাইনটাকে ইমেজ ট্যাগেও ইউজ করেছি আর আমাদের স্প্যান ট্যাগে ইউজ করেছি, তাহলে আমাদের ফ্লেক্স বক্স ছাড়াই এটাকে আমরা ভার্টিক্যালি সেন্টার করতে পারছি। কি প্রপার্টি? ভার্টিক্যাল অ্যালাইন এখানে মিডল, আর এখানে ভার্টিক্যাল অ্যালাইন স্প্যান ট্যাগেও ভার্টিক্যাল অ্যালাইন মিডল, দুটোই ইউজ করলাম, দুটোকেই আমাদের স্ক্রিনটাকে সেন্টার করে দিল। এবার এখানে দুটো প্রপার্টি দুই ট্যাগে ইউজ করতে হয়েছে, কিন্তু ফ্লেক্সবক্স এতটাই মজার, যদি আমি দুটো মানে যে কোনো দুটো ট্যাগ, তিনটে ট্যাগ, চারটে ট্যাগকে সেন্টার করতে চাই, আমরা জাস্ট এই প্যারেন্ট ট্যাগে, হেডার ট্যাগে আমরা ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করব, তার ভেতরে যা থাকবে মাইন্ড ইট, তার ভেতরে অর্থাৎ যার চিলড্রেন যা থাকবে সেগুলোকেই সেন্টার করে দেবে। ঠিক আছে, সেই কারণে ফ্লেক্সবক্স খুবই মজার, সেটা পরবর্তী দিনে আমি এত ফ্লেক্সবক্সের গুণগান করছি কারণ আছে, কারণ ফ্লেক্সবক্সটা যদি দেখেন তাহলে আপনাদেরই অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো সেইটা যখন আসবে এক এক করে আমরা আস্তে আস্তে দেখবো। অলরাইট, তো এবার দেবশ্রী ম্যামকে আরেকবার থ্যাংক ইউ, আমরা কি করে করলাম সেটা একবার দেখি। বাটন ট্যাগটাকে কিভাবে সেন্টার করলাম আমরা, একটা সেন্টার বলে ট্যাগ হয় এইচটিএমএল এর ভেতরে, সেন্টার বলে একটা ট্যাগ হয়, ওটাকে ইউজ কেন করা হয় না, কারণ এটা মাঝে মধ্যেই ব্রেক করে। ঠিক আছে, এটাকে এখন অতটা পরিমাণে ইউজ আমরা করি না, যখন আমরা সেন্টার ট্যাগকে ইউজ করছি না তখন আমি পার্সোনালি প্রেফার করি, আবারও বলছি, ফ্লেক্সবক্স।
কিন্তু এইসব ছোট ছোট জায়গায় যেমন একটা ইমেলের টেমপ্লেট, এই সমস্ত জায়গায় যত কম সিএসএস আপনি রাখবেন তত আপনার ইমেল লাইট ওয়েট হবে, তত আপনার ইমেলটাকে পাঠাতে কম ডেটা খরচ হবে। সেই কারণে একটা সেন্টার ট্যাগ আপনি ইউজ করতেই পারেন, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো এখানে কি করবেন, যে ট্যাগগুলোকে আপনি সেন্টার করতে চাইছেন অর্থাৎ হরিজন্টালি সেন্টার অর্থাৎ লেফট থেকে রাইট থেকে সেন্টার করবেন, সেখানে সেটাকে একটা সেন্টার ট্যাগের মধ্যে রেখে দেবেন। CENTER বলে একটা ট্যাগ হয়, সেন্টার নামেই আছে সেন্টার। সেন্টার ট্যাগের মধ্যে যে ট্যাগটাকে রাখবেন সেটাই আপনার হরিজন্টালি অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে সেন্টার হয়ে যাবে। ঠিক আছে, সেই কারণে সেন্টার ট্যাগটাকে আপনি ইউজ করুন, কোনো অসুবিধা নেই। আমার এটা খেয়াল আসছিল না, থ্যাংক ইউ দেবশ্রী ম্যাম ওয়ান্স অ্যাগেইন এটাকে বলার জন্য। ঠিক আছে, তো এটাই আপনারা ইউজ করুন, বলতে পারলাম। তো সেন্টারের ভেতরে আমি বাটনটাকে রেখেছি, এর ভেতরে দেখুন বাটনটা আমার সেন্টার হয়ে গেছে। এখানে শুধু বাটন না, আমি যা রাখবো, সেভ করি, দেখুন এটা আমার যেহেতু একটা টেক্সট লিখলাম এটা ইনলাইন, সেই কারণে আমার এটা পাশে চলে গেছে কিন্তু সেন্টারেই আছে ওটা। ঠিক আছে, এটা কিন্তু ব্রাউজার ক্যালকুলেট করছে কোনভাবে কোন এলিমেন্টকে সেন্টারে আমাদের রাখতে হবে। ব্যাস, তাহলে আমাদের এটাও হয়ে গেল। আমাদের বাটনটা একটু ছোট ছোট লাগছে, এখানে কি করা যেতে পারে, প্যাডিংটাকে একটু ইনক্রিজ করি। প্যাডিংটাকে ধরুন আমি এখানে 20 পিক্সেল করে দিই। ভেস্তে গেছে, কোনো অসুবিধা নেই, এটা আমি রাখছি আপাতত। তো এখানে আমি এটাকে আপাতত রেখে দিচ্ছি, পরে আপনারা ওটা ফিক্স করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি আছে এখানে, এখানে একটা হেডিং আছে, ভাবতে পারেন একটা সাব হেডিং আছে, তার নিচে এইগুলো কি দিয়ে বানানো, কে বলতে পারবেন আমাকে? ULLI ইউএল লিস্ট এলআই, ট্যাগ। আশা করি এখানে কোনো বুঝতে অসুবিধা নেই। ঠিক আছে, ইউএল আর এলআই দিয়ে কিন্তু এটা বানানো। তো এখানে আমি কি করব, এটা যেহেতু একটা সেপারেট সেকশন, ভালো করে দেখুন, এটাকে আমি একটা সেপারেট সেকশনে রাখতে পারি। আমাদের এই টোটাল এইটুকু অংশ আমরা একটা আলাদা সেকশনে রেখেছি, দেখুন এই সেকশন ট্যাগ, এই পুরোটা। এবার এর নিচের অংশটুকুকে অর্থাৎ এইটুকুকে আমরা একটা সেকশনটাকে রাখতেই পারি, কোনো অসুবিধা নেই সেখানে। তো আমি এখানে আরেকটা সেকশনটাকে ইউজ করব। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে ধরুন আমাদের একটা H2 ট্যাগ লাগবে, আমি H1 নিচ্ছি না, কারণ আছে। H2 ট্যাগ আমরা যত কম H1 ট্যাগ মানে H1 ট্যাগ প্রত্যেকটা ওয়েবসাইটে একটাই রাখা সব থেকে বেটার। মানে যেখানে আপনি হেডিং লিখছেন সেটাকে H1 এ রাখুন, কারণ এসইও করতে গেলে H1 আপনার যতবার বেশি ইউজ হবে তত আপনার এসইও স্কোর কম আসবে। তো H1 প্রত্যেক ওয়েবসাইটের পেজের জন্য একটা হওয়াই দরকার। সেই কারণে আমি যেহেতু এখানে কোনো H1 ইউজ করিনি এখনো, তাও আমি এখানে H1 ইউজ করেছি। এক সেকেন্ড, এখানে তো স্প্যান ইউজ করা আছে না, H1 ইউজ করা নেই। ঠিক আছে, আমি এখানে H2ই রাখছি। ঠিক আছে, H2 ট্যাগের মধ্যে আমি কি লিখবো, ওয়াই জয়েন ফেসবুক, সরি ফেসবুক। ওকে, তো এখানে এটাকে লিখলাম, সেভ করি, দেখা যাক কি চেঞ্জ আসলো। ওকে, কাইন্ড অফ ইয়েস এসছে। এবার এর নিচে আমাদের কি লাগবে, এর নিচে আমাদের একটা ULLI লাগবে। তো H2 নিচে আমি কি করব, একটা UL ট্যাগ নেব। এবার VS কোডের একটা শর্টকাট বলি আপনাদের। শর্টকাটটা হচ্ছে কিভাবে 4টে এলআই ট্যাগকে একবারে জেনারেট করবেন। সেটা শুধু এলআই এর জন্য না, অনেক রকম ট্যাগের জন্য করতে পারবেন। এখানে আমাদের 4টে এলআই ট্যাগ লাগবে পরপর। আমার যদি নর্মালি করতাম, আমি একটা এলআই লিখবো, ঠিক আছে, এলআই লিখে আমি তার মধ্যে কিছু একটা লিখবো, তারপরে আবার আমাকে একটা এলআই লিখতে হবে, এইভাবে আমাদের ম্যানুয়ালি করতে হয়। কিন্তু যদি 4টে এলআই ট্যাগ আপনার একবারে চাই, তাহলে কি করবেন, সিম্পলি দেখে রাখুন। এলআই লিখবেন, এলআই লেখার পরে একটা গুণ চিহ্ন দেবেন অর্থাৎ অ্যাস্টারিস্ক চিহ্ন দেবেন। ঠিক আছে, কোনো স্পেস না দিয়ে দিয়ে এখানে 4 5 যা লিখবেন, ধরুন আমি এখানে 4টে লাগবে, 4 লিখবো, এন্টার করবো, দেখুন 4টে এলআই ট্যাগ আমার চলে এসেছে। ঠিক আছে, এটা ভিজুয়াল স্টুডিও কোডের একটা স্নিপেট অর্থাৎ একটা এমএট অ্যাব্রিভিয়েশন। যেমন আমরা ডান্ডাগুলির মাধ্যমে HTML জেনারেট করি, ঠিক সেরকম এরকম অনেক রকম জিনিসপত্র ভিজুয়াল স্টুডিও কোডে আছে। স্যার আরেকবার দেখান না। দেখাচ্ছি, যে ট্যাগগুলো আপনার মাল্টিপলই চাই অর্থাৎ মাল্টিপল চাই, সেই তার জন্য শর্টকাট হচ্ছে, যে ট্যাগ চাই আপনার, যেমন আমার একটা এলআই ট্যাগ চাই, কটা লাগবে তার জন্য আমি একটা মাল্টিপ্লিকেশন চিহ্ন দেবো, যেটা কোডের জন্য ইউজ করাই আমরা অ্যাস্টারিস্ক অর্থাৎ স্টার চিহ্ন। তারপরে আমরা একটা নাম্বার দেবো, আমার লাগবে 4টে। তো দেখুন এলআই ইন্টু 4 লিখেছি, এমএট অ্যাব্রিভিয়েশন আমাকে দিয়েছে একটা। ঠিক আছে, এখানে যদি আমি এবার এন্টার প্রেস করি, 4টে এলআই ট্যাগ আমার সামনে চলে আসবে। মজার, আশা করি মজা পেয়েছেন। এরকম অনেক রকম শর্টকাট ভিজুয়াল স্টুডিও কোডে আছে। ঠিক আছে, অলরাইট। তো এখানে আমি এলআই এর মধ্যে এবার ধরুন আমি যা লেখা সেগুলো লিখে রাখছি, স্টে কানেক্টেড উইথ ফ্রেন্ডস, উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওকে। তারপরে একটা ফুল স্টপ, আবার ট্যাব মারবো, নতুন পেজ, শেয়ার ফটোজ ভিডিওস অ্যান্ড মেমোরিজ, ফুল স্টপ, ট্যাব মারবো, আবার জয়েন
গ্রুপস একবার মাইকটা অফ করো না, যার মাইকটা অন করা আছে একটুখানি প্লিজ। অ্যান্ড কমিউনিটিস দ্যাট ইন্টারেস্ট ইউ, আমার এআই সাজেশন দিয়েছিল ইন্টারেস্ট ইউ, ট্যাব ডিসকভার ট্রেন্ডিং টপিকস অ্যান্ড ইভেন্টস। অলরাইট, হলো, সেভ করি দেখি কি এসছে। ওকে, এসছে আমার কিছু একটা, ঠিক আছে। এটাকে আপনারা একটু প্যাডিং দিয়ে ঠিক করতে পারেন, সেটা দেখাবো কিভাবে করবো। এখানে কিন্তু কোনো আমাদের এক্সট্রা কোনো বলতে পারেন যে কোনো স্টাইলিং করা নেই, এটা কিন্তু যেমন ছিল সেরকমই আছে, এখানে কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে। এটা একটু দেখতে মানে গায়ে গায়ে কেন লাগছে, কারণ এখানে বডিতে কোনো প্যাডিং দেওয়া নেই, সেটাও আমরা ফিক্স করতে পারি। কিভাবে করব, বডিটাকে যেখানে ফন্ট ফ্যামিলি অ্যাপ্লাই করেছেন তারপরে একটা প্যাডিং লেফট কত দেওয়া যায়, ধরুন 20 পিক্সেল, প্যাডিং রাইটও 20 পিক্সেল, দুটো প্রপার্টি হয়, প্যাডিং লেফট প্যাডিং রাইট, মানে ডায়ে থেকে সরি বায়ে থেকে আর ডায়ে থেকে দুপাশ থেকেই একটু প্যাডিং দিয়ে দেবে। যদি এটাকে সেভ করি, এবার দেখুন দুটো আমাদের একটুখানি চেপে গেছে ভেতরের দিকে, ঠিক আছে। তো এটাও আপনারা করতে পারেন জাস্ট প্যাডিং অ্যাপ্লাই করে, এখানে প্যাডিং লেফট প্যাডিং রাইট, ব্যাস। ওকে, নেক্সট আমাদের কি আছে দেখি, আমাদের আছে নিচে নিড হেল্প গেটিং স্টার্টেড ভিজিট আওয়ার হেল্প সেন্টার। এখানে হেল্প সেন্টারটাকে ব্লু কালারে কেন রাখা হয়েছে, কে আমাকে বলতে পারবেন? এই যে হেল্প সেন্টার লেখাটাকে এটা ব্লু কালারে কেন? অ্যাঙ্কার ট্যাগ ইউজ করা হয়েছে তো। একদম, এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করা আছে সেই কারণে। তো আমি ইউএল এর নিচে একটা অ্যাঙ্কার ট্যাগ নেব, এখানে একটা ধরুন facebook.com টার্গেট ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এটা আমরা চিনি, href এর মধ্যে আমরা কিছু একটা দিই, মানে একটা লিঙ্ক প্রোভাইড করি, আর টার্গেটের মধ্যে আমাদের দিতে হয় যে লিঙ্কটা আমাদের নতুন ট্যাবে ওপেন হবে না সেম ট্যাবে ওপেন হবে, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক মানে নতুন ট্যাবে ওপেন হবে ওটা। তো এখানে আমাদের কি লাগবে, তো ফার্স্ট অফ অল একটা জিনিস নোটিস করুন, এখানে জাস্ট এই অংশটুকুই হেল্প সেন্টার লেখাটাকেই আমার নীল কালারে রাখা, কারণ এটাকেই যদি ক্লিক করি তাহলে আমাদের পেজটা ওপেন হবে, তাহলে আমরা পুরোটাকে অ্যাঙ্কার ট্যাগের ভেতরে রাখবো না, মাইন্ড ইট, ঠিক আছে। পুরোটাকে আমরা অ্যাঙ্কার ট্যাগে রাখবো না, আমরা কি করতে পারি, আমরা এখানে একটা ধরুন পি ট্যাগ নিলাম অথবা একটা স্প্যান ট্যাগই নিয়ে নিচ্ছি। ইউএল ট্যাগ আশা করি আমাদের ব্লক, দেখা যাক, স্প্যান লরেম সরি লরেম, সেভ করি। ওকে, এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, ওকে অলরাইট। এবার আমি এখানে কি করব, ধরুন এখানে আমার অলরেডি দিয়ে দিয়েছে আমার সাজেশন, কিন্তু আমি ওটাকে ফলো করব না। আমি এখানে নিড হেল্প গেটিং স্টার্টেড এরকম একটা লিখছি, জিজ্ঞাসা চিহ্ন ভিজিট আওয়ার হেল্প সেন্টার। অলরাইট, এখানে জাস্ট হেল্প সেন্টারটাকে আমার ব্লু কালারে রাখতে হবে, তাহলে আমরা কি করব, এই হেল্প সেন্টারটাকেই আমরা অ্যাঙ্কার ট্যাগের ভিতরে রাখবো। তো আমি এটাকে কাট করে অ্যাঙ্কার ট্যাগ নেবো, একটা স্প্যান ট্যাগের মধ্যে আছে, ভালো করে দেখুন, এটা কিন্তু স্প্যান ট্যাগের মধ্যেই আছে। অ্যাঙ্কার ট্যাগ নিলাম, এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা কি করব, হেল্প সেন্টারটাকে পেস্ট করে দেবো, দিলাম, সেভ করি। করার পরে দেখি কোনো চেঞ্জেস এলো কিনা। হেলথ সেন্টারটাকে দেখুন, এবার আমার জাস্ট হেলথ সেন্টারটাই আন্ডারলাইন হয়েছে এবং তার একটা কালার চেঞ্জ হয়েছে, কারণ এটা একটা অ্যাঙ্কার ট্যাগ। তো আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, https ধরুন www.facebook.com/help, ওকে। এখানে টার্গেটটাকেও দিয়ে দিই, টার্গেট ধরুন ব্ল্যাঙ্ক, অলরাইট। এবার এই অ্যাঙ্কার ট্যাগের ওপরে আমরা একটা স্টাইল দেবো, কি স্টাইল দেবো, ফার্স্ট অফ অল আন্ডারলাইনটাকে আমার রিমুভ করতে হবে, এখানে দেখুন কোনো আন্ডারলাইন নেই, তার জন্য কি করতে পারি, আমরা ইউজ করব টেক্সট ডেকোরেশন বলে একটা আমাদের প্রপার্টি হয়, টেক্সট ডেকোরেশন, কি দেব, টেক্সট ডেকোরেশন প্রপার্টি ইউজ করব। এই প্রপার্টির ভ্যালু যদি আমরা লিখি নান, NONE, মানে আমার কোনো টেক্সটের ডেকোরেশন চাই না। এটাকে যদি সেভ করি দেখি, দেখুন আমার আন্ডারলাইনটা রিমুভ হয়ে গেছে এবং এটা অটোমেটিক্যালি ব্লু কালার নিয়ে নিয়েছে, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন প্রপার্টির কাজই হলো, নামেই আছে টেক্সটের ডেকোরেশনের জন্য ইউজ করি। কিছু কিছু ট্যাগ হয় যেমন একটা অ্যাঙ্কার ট্যাগ, যার একটা ডিফল্ট স্টাইল প্রথম থেকে দেওয়া থাকে, যেমন একটা আন্ডারলাইন, যেমন তার একটা কালার, কিন্তু আমি সেটা যদি রিমুভ করতে চাই আমি জাস্ট টেক্সট ডেকোরেশন নান করে দেবো, তাহলে সেই ডিফল্ট যে স্টাইলিং সেটা আমার রিমুভ হয়ে যাবে, সেটাই দেখুন এখানে হয়ে গেছে। এবার এটার পরে আপনি একটা নতুন কালারও অ্যাপ্লাই করতে পারেন, ধরুন রেড দিয়ে দেখি কি হয়, লাল কালারের হয়ে যাবে। যদি এটাকে আপনি ব্লু করতে চান, অর্থাৎ আমাদের তো ইমেলের কালার টেমপ্লেট এটা, তো আমি এখানে আমাদের যে কালারের টেমপ্লেট সেটাই আমি ইউজ করলাম, 8GB 59 251। এই সব জিনিসপত্রগুলো পরেও দেখতে পারবেন, কিভাবে এটাকে আমরা ম্যানুয়ালি লিখি সেগুলো আপনারা দেখতেই পারবেন, কোনো অসুবিধা নেই। জাস্ট এটাকে আমরা কপি করছি কোথা থেকে, যেখানে যেখানে 8GBটাকে ইউজ করেছি এটাই আপনি ইউজ করবেন, তাহলেই হবে। অলরাইট, সেভ করি, হয়ে গেছে। এটাকে ক্লিক করবেন, ফেসবুকের হেল্প সেন্টার ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি, বুঝতে পারলাম, হয়ে গেছে। আর কি বাকি আছে, একটা ফুটার বাকি আছে। ফুটারে সবার প্রথম জিনিস, এখানে ফুটারটা বলেই দিয়েছি, আমরা একটা ফুটার ট্যাগ ইউজ করব। সবার প্রথমে একটা সি লেখা আছে, এটাকে আমরা কিভাবে জেনারেট করি স্যার, এনিবডি? সি, কপিরাইটের চিহ্ন কিভাবে জেনারেট করি?
স্যার এন্ড কপি ওটার নাম কি? কোনটা স্যার? ওই যে অ্যান্ড কপি আপনি বলছেন, ওটা অ্যাকচুয়ালি নাম আছে একটা, সেই নামটা কি? আগের দিনই পড়িয়েছি, হয়তো আগের দিনই, তার কপি আগের দিনের ক্লাসে। কপিরাইট মনে হয় স্যার, না কপিরাইট মনে হয় স্যার। না না না, কি মেথড বলে ওটাকে? এইচটিএমএল এ ওটাকে অ্যাম্পারস্যান্ড কপি সে না 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 না, সেটা আপনি ঠিক ইমোজি বলছেন যে স্যার। কিভাবে ওটাকে বানাই, কিন্তু ওটার একটা এইচটিএমএল এর ভাষায় একটা নাম হয়, সেটাকে কি বলি আমরা? ইমোজি। Emoticons. না এনটিটি ইমোজি না, বলি আমরা, ইমোজি স্যার ওটাকে বলি আমরা এনটিটি। মনে এনটিটি, পড়ে? হ্যাঁ স্যার। এনটিটি বলি ওটাকে আমরা, তো এন্টিটি, এনটিটিগুলোই ইমোজি আমরা এখানে ইউজ এন্টিটি, করব। একদম, ইমোজি একটা এখানে আমরা ইউজ এন্টিটি করব একটা। এনটিটি, সেটাই আমরা করি। তো আমরা একটা কি করব, সেকশন ট্যাগ যেটা আমাদের হয়ে গেছে অলরেডি, তার নিচে আসবো, ফুটার বলে একটা ট্যাগ নেব, নিলাম। প্রথম জিনিস সেটা দেখুন আমাকে দিয়ে দিয়েছে, একটা পি ট্যাগ ইউজ করেছে, একটা অ্যাম্পারসেন্ট কপি লিখেছে, মানে কপিরাইট চিহ্ন 2023 ফেসবুক অল রাইটস রিজার্ভড। যদি এটাকে আমি ট্যাব মারি, আমার কোডিয়াম আমাকে সাজেস্ট করে দেবে, ব্যাস। অ্যাম্পারসেন্ট কপি মানে আমাদের একটা কপিরাইট চিহ্ন, এটা 2025 সাল আজকে, ফেসবুক অল রাইটস রিজার্ভড, ঠিক আছে। ফেসবুক আইএনসিও লেখা আছে এখানে, এটাকেও আমি করে দিই আইএনসি। অলরাইট, সেভ করি, দেখি, হ্যাঁ আমার এখানে কপিরাইট চিহ্ন চলে এসছে, আইএনসি চলে এসছে, অল রাইটস রিজার্ভও চলে এসছে। এটা আমাদের সেন্টারে আছে। তো আমি এখানে কি করতে পারি, ফুটারে একটা স্টাইল দিতে পারি, দেবো আমাদের টেক্সট লাইন সেন্টার, সেভ করি, ওকে সেন্টার হয়ে গেছে। এটা হয়তো সেন্টারে নেই, না সেন্টারে আছে, অলরাইট, ঠিক আছে। এখানে পি ট্যাগের একটা কালারও দেওয়া আছে, দেখুন একটু গ্রে টাইপের কালার আছে, যেমন ফুটারে হয় সবসময়। তো এখানে কালারটাকেও আমি দেবো ধরুন গ্রে, সেভ করি, হ্যাঁ গ্রে কালার আমার হয়ে গেছে, অলরাইট, কোনো অসুবিধা নেই। আর আমাদের কি বাকি আছে, এখানে একটা প্রাইভেসি পলিসি, একটা টার্মস অফ সার্ভিস, আমাদের দুটো অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, ব্যাস এটা করলে আমাদের হয়ে যায়। তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা ডিফ ট্যাগ ইউজ করব, অথবা পি ট্যাগের নিচে যা ইউজ করবেন সেটা, অলরেডি পি ট্যাগ যেহেতু ব্লক লেভেল ট্যাগ, সেটা তার নিচেই ঢেলে দেবে, সেটা আমরা জানি। তো আমি তাও একটা সেপারেশনের জন্য আমি এখানে একটা ডিফ ট্যাগ ইউজ করব, যেহেতু আমরা জানি ডিফ ট্যাগ আমরা ইউজ করি গ্রুপিংয়ের জন্য, ট্যাগের গ্রুপিংয়ের জন্য। তো এখানে দুটো আমাদের ট্যাগ রয়েছে, দুটো অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, যেহেতু দুটো আমাদের একসাথে আছে, সেই কারণে আমি এখানে একটা ডিফ ট্যাগ ইউজ করতেই পারি, এটা আমার মানে মনের শান্তির জন্য, ঠিক আছে। ডিফ ট্যাগ ইউজ করলাম, এবার আমি এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ নেব, হলো। অ্যাঙ্কার ট্যাগ নিয়ে ধরুন এখানে আমি একটা অ্যাঙ্কার ট্যাগে একটা লিঙ্ক দেবো, তার আগে এখানে টার্গেটটাকেও দিয়ে দিই, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এখানে আমার নাম কি, প্রাইভেসি, প্রাইভেসি। এক কাজ করি, এক সেকেন্ড, আমি এখানে এই অ্যাঙ্কারটাকে বারবারই ম্যানুয়ালি লিখবো না, যেহেতু আমাদের কপি পেস্ট করতে হবে, তো আমরা সেটাই করি। এখানে আমাদের অলরেডি একটা অ্যাঙ্কার ট্যাগ বানায়া রয়েছে, সেটাকে ইউজ করব। এই অ্যাঙ্কার ট্যাগটাকেই কপি করছি আমি, এখানে সেটাকে পেস্ট করব, সেভ করব, দেখি এক সেকেন্ড, এটাকে যদি আমি সেভ করি, ওকে চলে এসছে। আর এরপরে একটা পাইপ চিহ্ন দেবো, এটাকে বলা হয় একটা পাইপ চিহ্ন। এটাকে কোথা থেকে আনবেন, দেখবেন আপনাদের সেকেন্ড ব্র্যাকেট চিহ্নর পাশে একটা দাগ দেওয়া থাকে, মানে সেকেন্ড ব্র্যাকেট যে কি, তার পাশে একটা দাগ দেওয়া আর একটা ব্যাকস্ল্যাশের একটা চিহ্ন থাকে, সেটাই হচ্ছে, যদি শিফট চেপে ব্যাকস্ল্যাশ চাপ দেন তাহলে এই পাইপের চিহ্নটা চলে আসে। এটা জাভাস্ক্রিপ্টে খুব ইম্পর্টেন্ট, এটাকে বলে একটা অর অপারেটর, ঠিক আছে, সেটা পরবর্তী দিনে দেখবেন, এটা একটা পাইপ অপারেটরও বলে। তো এটাকে আনবেন কিভাবে, শিফট চেপে আপনার যে ব্যাকস্ল্যাশ অর্থাৎ এন্টারের উপরে দেখবেন একটা ব্যাকস্ল্যাশের চিহ্ন থাকে, সেটা চাপ দেবেন, এরকম একটা সোজা দাগ চলে আসবে, এটাকে বলে একটা পাইপ অপারেটর। এর পাশেই আমি আবার একটা অ্যাঙ্কার ট্যাগ কপি পেস্ট করব। এবার এটাকে সেভ করি, দেখুন এখানে আমার দুটোই পাশাপাশি চলে এসছে। এবার এখানে শুধু নামগুলো চেঞ্জ করলে আমার এটা হয়ে যাবে। তো এখানে ফার্স্ট অ্যাঙ্কার ট্যাগের এখানে লিঙ্কটাকে আমি ধরুন facebook.com করে দিচ্ছি, আমার জানা নেই কি লিঙ্ক হয়। এখানে এটা নামও আমি চেঞ্জ করব, হেল্প সেন্টারের জায়গায় এটা কি নাম আছে, প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি, ওকে। তার নিচে আমাদের কি লাগবে, টার্মস অফ সার্ভিস ছিল আশা করি, টার্মস টার্মস অফ সার্ভিস, সেভ করি, ব্যাস কমপ্লিট। আমাদের ফেসবুকের ইমেল টেমপ্লেট রেডি। এবার আপনি কি করবেন, যদি এই ইমেলের টেমপ্লেটটাকে আপনার কাউকে পাঠাতে হয়, জাস্ট এই পুরো এইচটিএমএলটাকে কপি করবেন, যে ইমেলের সার্ভার আপনি ইউজ করছেন সেখানে এটাকে পেস্ট করবেন, যার ইমেলে পাঠাতে হবে সেটাকে পাঠিয়ে দেবেন, ব্যাস সে দেখতে পারবে তারপরে, ঠিক আছে। এটাই হচ্ছে একটা ইমেলের টেমপ্লেট। এইভাবে ইনলাইন সিএসএস ইউজ করে ইমেলের টেমপ্লেট লেখা হয় অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছি। স্যার হোয়াই জয়েন ফেসবুক ওইটা তো মাঝখানে এসে এখানে। হোয়াই জয়েন ফেসবুক কোথায় গেল, এটা ওই পুরোটা। এটাকে সেন্টার এখানে করা নেই, সেই কারণে আমি করিনি সেন্টারে, ও আচ্ছা আচ্ছা, সেন্টার নেই মনে হচ্ছিল। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। তো যাদের প্রবলেম হয়েছে, এখানে কিছু কিছু নতুন প্রপার্টি আমরা শিখলাম, কি কি শিখলাম দেখে নিই একবার। ফার্স্ট হচ্ছে ইয়াশবাবু বলেছিলেন লাইন হাইট, সেটা আমরা দেখলাম। তারপরে ভার্টিক্যাল অ্যালাইন বলে একটা প্রপার্টি দেখলাম, সেটা দেখেছি নতুন। আর আমরা দেখেছি টেক্সট ডেকোরেশন, কোথায় গেল আমাদের,
কই আছে টেক্সট ডেকোরেশন। এই তিনটেই হয়তো আমাদের কাছে নতুন, তার সাথে আমাদের মার্জিন লেফট মার্জিন রাইট এগুলো তো আমরা অলরেডি জানি। ঠিক আছে, টেক্সট অ্যালাইনও আমরা শিখেছি। তো এখানে জাস্ট তিনটে নতুন প্রপার্টি শিখলাম, লাইন হাইট, মার্জিন সরি আমাদের তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন আর মার্জিন লেফট রাইট ভাবতে পারেন ওটাকে। আর কি নতুন কিছু আছে? ও ভার্টিক্যাল অ্যালাইন, সরি, আর ভার্টিক্যাল অ্যালাইন। ঠিক আছে, তিনটে নতুন প্রপার্টি আমরা শিখলাম সিএসএস এর। এরকম অনেক প্রপার্টি আস্তে আস্তে প্রজেক্ট করতে করতে আপনারা শিখবেন। বুঝতে পারলাম? যদি কারো কোনো প্রবলেম এসে থাকে বলতে পারেন যে স্যার আমি এখানে এইগুলো বুঝতে পারিনি। এনিবডি বলুন, কোনো প্রবলেম যদি থাকে প্লিজ শেয়ার করুন। বলুন ইয়েস বাবু। স্যার ওইটা দেখি একবার, কোনটা? প্রজেক্ট যেটা করতে হবে। আচ্ছা প্রজেক্ট যেটা করতে হবে, আচ্ছা আমি দেখাচ্ছি। এটাই হয়তো, হ্যাঁ এটাই, এটা এটা করতে হবে আপনাদের, খুবই ইজি, কিছুই না। ওই একই তো, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো, হ্যাঁ বলুন। একই তো, স্ক্রিনটা একই তো। দেখা যাচ্ছে না। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? একজন বলছেন স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে আমার স্যার। দেখা যাচ্ছে স্যার। তাহলে রাহুল দেবো আপনার হয়তো নেটওয়ার্ক নেটওয়ার্ক ইস্যু, ইস্যু হচ্ছে। নেটওয়ার্ক ইস্যু আমার তো দেখা যাচ্ছে। স্যার কোডিয়ামটা মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, ওটা কি করব কিভাবে? কোডিয়াম ডিস্টার্ব করবে আপনাকে মাঝে মধ্যে, কারণ কোডিয়াম হচ্ছে একটা ফ্রি এআই টুল। ঠিক আছে, ও সবসময় আপনাকে সাজেস্ট নাও করতে পারে। তো সবসময় মনে রাখবেন এআই আপনাকে ততটাই সাজেস্ট করবে এখানে যতটা আপনার ছোট ছোট কাজে দরকার। যদি আপনি পরবর্তীকালে গিটহাব কোপাইলট ইউজ করতে পারেন তাহলে আপনার দেখবেন কোড আপনার নিজে লিখতে হচ্ছে না, সে অটোমেটিক্যালি আপনার অ্যাপ্লিকেশন বানিয়েই দিচ্ছে। ঠিক আছে, কিন্তু ওটাকে পেইড রাখা হয়েছে, ওটা পেইড ভার্জন। কিন্তু এখানে যে কোডিয়াম দিয়েছি ওটা আপনার ছোট ছোট কাজের জন্য আপনার কাজ চলে যাবে। যেমন আমার বেশি কাজ লাগে না, আমার যেটুকু সাজেস্ট করে সেটুকু কাজে আমার চলে যায়। এবার প্রথম প্রথম একটু স্যার প্রবলেম কি করবে একটা কোডিয়াম। সিরিয়াল চালিয়ে রেখেছে, তাকে একটু মাইকটা বন্ধ করতে বলুন। হ্যাঁ ইয়াস বাবু একটু মাইকটা অফ করুন না। ওকে থ্যাংক ইউ। তো কোডিয়াম যেটুকু আমার সাজেস্ট করে সেটুকুই আমি আমার চলে যায়। যদি কারোর বেশি লাগে আমি বলবো যে গিটহাব কোপাইলট বলে একটা এআই টুল হয়, সেটা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ইনবিল্ট থাকে। এই যে দেখুন ওপরে গিটহাব কোপাইলটের একটা লোগো আছে, এখানে ইউজ কোপাইলট ফর ফ্রি, এটাকে ফ্রি আপনি ইউজ করতে পারবেন লিমিটেড টাইমের জন্য, কিন্তু পরবর্তীকালে আপনার তার জন্য পেমেন্ট করতে হবে, অনেক টাকা পেমেন্ট লাগে। ঠিক আছে, সেই কারণে আমি বলবো যেটুকু আপনার দরকার সেটুকু কোডিয়াম আপনাকে দিয়ে দেবে। তার বাইরে কিছু কিছু টাইম ও কাজ করে না, কারণ নেটওয়ার্কের সমস্যা, সার্ভারের সমস্যা ওদের হয়, যেহেতু ফ্রি টুল সেই কারণে ওটা প্রবলেম করতেই পারে। সেই কারণে বলছি এআই এর উপরে কমপ্লিটলি বিশ্বাস করবেন না, নিজেরটাকে নিজেই রাখুন। সে আপনাকে যখন খুশি তখন সাজেস্ট করবেই করবে, মাঝে মধ্যে প্রবলেম করবে, এটা সত্যি কথা, আমারও করে। বলতে পারলাম ইমরাজু, যদি পরবর্তীকালে আপনার প্রবলেম হয় আপনি কোপাইলটে সুইচ করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করবো না, কারণ কোপাইলট অনেক দামি, বহুত গিটহাবের তো ওই জিনিসটা অনেক টাকা লাগে করতে। ঠিক আছে, ডলারে পেমেন্ট করতে হয় ওখানে, সেই কারণে যেহেতু শিখছি আমরা ওটা আমাদের লাগবে স্যার না। বলছি কি স্যার, বলুন। বলছি যে ওই ইনলাইন সিএসএস ইউজ করতে হবে। হ্যাঁ ইনলাইন সিএসএস ইউজ করতে হবে। টাইম তো লাগবে। ঠিক আছে, আচ্ছা স্যার ঠিক আছে। বলুন ঠিক সবাই স্যার আছে। বলুন বলুন। বলছি স্যার, স্যার রেকর্ডিংটা আর ওই আজকে যে প্রজেক্ট যেটা করতে দেবেন এটা একটু দিয়ে পাঠান, আমার ক্লিক করতে হচ্ছে। ক্লিক করতে হচ্ছে কোথায়? না না না, আমি মানে লিভ করবো তাই হ্যাঁ সে বের তো হয়ে যাবো। গ্রুপে তো দিয়েই দেবো, ওটা নিয়ে চিন্তা করবেন না। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, নো ইস্যু। আমরা স্যার অ্যাসাইনমেন্ট, হ্যাঁ বলুন রাহুল দেবু। বলছি স্যার এটা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ এটা আমি আপনাদের প্রোভাইড করবো, আগে বলে দিই, এটা হচ্ছে আপনাদের বানাতে হবে, খুবই ইজি, এটাও যেরকম এটাও সেরকম, জাস্ট কালার ফালার চেঞ্জ আছে। এটাকে আপনি কিভাবে বানাবেন সেটা আপনি দেখুন, এখানে কিছু কিছু জিনিস ডিফারেন্ট আছে, যেমন এখানে লোগোটা, এখানে হেডার নেই, এখানে জাস্ট একটা লোগো ইউজ করেছি, এগুলো আপনাদের ফিগার আউট করতে হবে কিভাবে করবেন। তো এই ডিজাইনটা কতটা কপি পেস্ট আপনি করতে পারছেন, মানে কতটা সিমিলারলি বানাতে পারছেন সেটা হচ্ছে আমি দেখবো এখানে। ঠিক আছে, তো এটাকে বানাতে হবে ইনলাইন সিএসএস ইউজ করে, এক্সটার্নাল ইন্টারনাল সিএসএস ইউজ করবেন না, ইনলাইন সিএসএস দিয়েই বানাতে হবে। ঠিক আছে, এবার সেটাকে কিভাবে বানাবেন সেটা আপনাদের দায়িত্ব। অলরাইট, এই যে অ্যাসাইনমেন্টের লিঙ্ক এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, এখনও দেওয়াই আছে, চ্যাট বক্সে দেখে নিতে পারেন একদম প্রথমে। আমি শেয়ার করেছিলাম, আমি আরেকবারও দিয়ে দিচ্ছি, জাস্ট সেকেন্ড, আমি এখান থেকে চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে গেলে আপনারা এই পেজটাকে দেখতে পারবেন, এখানে এটা আমি বানিয়েছি আজকে, আর এটা আপনাদের বানাতে হবে। এখানে দেখুন লেখাই আছে আই উইল বিল্ড দিস টেমপ্লেট টুডে, এটা আমার হয়ে গেছে। আর ইউ হ্যাভ টু বিল্ড দিস, এটা আপনাদের বানাতে হবে। টাইম লিমিট পরের দিন ক্লাসের আগে পর্যন্ত। ঠিক আছে, কোডটাকে কোথায় সাবমিট করবেন সেগুলো গ্রুপে আপনারা দেখে নিতে পারবেন, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, অথবা নতুন একটা টুল আমি আপনাদের দিতে পারি স্ট্যাক ব্লিটজ, সেখানে গিয়ে আপনারা কোডটাকে দিতে পারেন, সেখানে গিয়ে আমি দেখতে পারবো, সেটা পরের কথা। কিন্তু
এটাকে আপনাদের পরের দিনের ক্লাসের আগে সাবমিট করতে হবে। অসুবিধা থাকলে হ্যান্ড রেজ করুন যে স্যার আমি পারবো না, পরের দিনের আগে একটু টাইম দিতে হবে। কেউ আছেন এরকম? আর যারা যারা করবেন হ্যান্ড রেজ করুন, কে কে করতে পারবেন এটা। খুবই ইজি, কিচ্ছু না। কেন দিচ্ছি সেটাও বলে দিই। ইনলাইন সিএসএস এর ব্যবহারটা আপনাদের জানতে হবে, না হলে আমরা যতক্ষণ না মানে কষ্ট করব ততক্ষণ আমরা সহজ জিনিসটা বুঝতে পারবো না। কারণ এর পরে আসবে ইন্টারনাল সিএসএস, এর থেকে একটুখানি সহজ। টেলউইন্ড হ্যাঁ বলুন ইয়াসবাবু। টেলউইন্ডের জন্য, হ্যাঁ টেলউইন্ডের জন্যই তো করতে হবে ইনলাইন। না, টেলউইন্ড তো ক্লাস বেসড, ওটা ইনলাইনের মতো কিন্তু ইনলাইন না ওটা। স্যার বলছি ওই বুটস্ট্র্যাপটা করাবেন কি স্যার? না, বুটস্ট্র্যাপের মধ্যে নেই। বুটস্ট্র্যাপের বাবা রয়েছে, আর বুটস্ট্র্যাপ কেন লাগবে আর? বুটস্ট্র্যাপে বানায়া আছে না? টেলউইন্ড আরও এর থেকে বেশি আছে, বুটস্ট্র্যাপ তো শুধু শুরু। টেলউইন্ড বহু জায়গায় ইউজ করা হয়, পরবর্তী দিনে যা যা ইউআই টেমপ্লেট দেখবেন সেগুলোতে সব টেলউইন্ড ইউজ করা হয়, আর সেগুলো খুব প্রিমিয়াম। বুটস্ট্র্যাপের মতো রকম মানে আমার কাছে বুটস্ট্র্যাপটা একটুখানি বেসিক মনে হয়, কিন্তু ওখানে অনেক কিছু করা যায় একটুখানি কঠিন বুঝতে ওটা। তো আমার কাছে হ্যাঁ টেলউইন্ড সিএসএস বুটস্ট্র্যাপ সব একটু থেকে কঠিন। সহজ মনে হয়। টেলউইন্ড সিএসএস প্রচুর কাস্টমাইজেবল, যা কিছু সিএসএস হয় সব কিছু টেলউইন্ডে হয়। সেই কারণে টেলউইন্ডটায় যত তাড়াতাড়ি সুইচ করা পসিবল ততটাই ভালো আমাদের ক্ষেত্রে। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারবেন, সেই কারণে ইনলাইন সিএসএসটা প্র্যাকটিস ওই করতে হবে। ক্যারোসেল ম্যারোসেল গুলো একটু সুবিধা হয় না স্যার? ওইটাই। টেলউইন্ডে আপনার ক্যারাউজেল লাগবে? টেলউইন্ড কত রকম ইউআই টেমপ্লেট আপনাকে দেখাচ্ছি। টেলউইন্ড এখানে আছে। সিএসএস, বুটস্ট্র্যাপে আপনারা শুধুমাত্র কয়েকটা স্টকই পাবেন। টেলউইন্ডে দেখুন এই শুরু হলো ম্যাটেরিয়াল, ফ্লোবাইট, ম্যাটেরিয়াল টেলউইন্ড, ডেজি ইউআই, প্রিলাইন ইউআই, টিডব্লিউ এলিমেন্টস, পেজ ডান, সব কিছুর এক একটা করে ক্যারাউজেল আপনি পেয়ে যাবেন। এগুলো বুটস্ট্র্যাপের থেকে অনেক বেশি প্রিমিয়াম, আমি দেখাই আপনাকে, দেখুন। ও আচ্ছা। ঠিক আছে, সব এখানে। কিন্তু তাহলে তো এগুলোকে কোনো দেখুন, আমি বলে দিই আগের থেকে, এগুলোকে এখনই ইউজ করতে যাবে না, কারণ এটা রিয়াক্ট ছাড়া চলে না। ঠিক আছে, রিয়াক্ট আমাদের লাগবেই, সেই জন্য আমি এখনো এগুলো দেখাইনি। টেলউইন্ড ইউজ করব, রিয়াক্টে যাব, তারপরে সব রকম ইউআই লাইব্রেরিগুলো আমরা ইউজ করবো, যেহেতু আমাদের পুরনো স্টুডেন্টরা অলরেডি এগুলো ইউজ করছে। ঠিক আছে, আর একটা ইউআই টেমপ্লেট আপনাদের যেটা আমি হ্যান্ডস অন শেখাবো সেটা হচ্ছে আনসার্টেনিটি। আনসার্টেনিটি নামটা খুব কঠিন, ঠিক আছে, শুনতে একটুখানি কঠিন লাগতে পারে। এটা হচ্ছে আনসার্টেনিটি ইউআই। এরকম ইউআই টেমপ্লেট আপনি বানাতে পারবেন। এই যে কপি, আমি মাউসটাকে হভার করছি, দেখুন এগুলো রিভিল হচ্ছে। তারপরে এখানে এই যে আমি এখানে হভার করবো, দেখুন 3D একটা কার্ড ইফেক্ট আছে এখানে। আমি এখানে হভার করবো, এটা ছোট বড় হবে, এখানে একটা অলরেডি কার্সার চলে এসেছে, এটাও কিন্তু বানানো যায়। এইটা স্যার এরকম প্রজেক্ট আমি বানিয়েছি। ঠিক আছে, তো এইগুলো জাস্ট বানায় কপি পেস্টিং। ঠিক আছে, এটা হচ্ছে আনসার্টেনিটি ইউআই। এটা এখনই ইউজ করতে যাবেন না, কারণ এটা টেলউইন্ড তো ইউজ করেই, রিয়্যাক্টও ইউজ করে, কিন্তু এটা নেক্সট জেএস বলে একটা ফ্রেমওয়ার্ক হয়, তার সাথে বেশি অপটিমাইজড। এটাকে যদি ভিটের সঙ্গে আমরা যেটা ইউজ করব সেখানে যদি আমাদের ইউজ করতে হয়, তাহলে আমাদের একটুখানি মানে পাপড় বেলতে হবে, কিন্তু এটাকেও পসিবল। আমি যেহেতু আমাদের কিছু কিছু স্টুডেন্ট অলরেডি এখানে কাজ করছে, অনেকেই বানিয়েছে, দেখতে পারবেন কমিউনিটিতে তারা পোস্ট করে, সেখানে গেলে আপনারা এরকম ইউআই ইজিলি দেখতে পারেন কীভাবে বানানো হয়। ঠিক আছে, এটা খুবই স্যার ওই ফেমাস। স্যার বলছি আপনি তো করছেন নেক্সট.js। হ্যাঁ, নেক্সট.js অলমোস্ট ডান। আমি একটা প্রজেক্টও বানানো হয়ে গেছে, এই যে রিওয়ার্কেলের প্রজেক্ট দেখাচ্ছি না, এটা নেক্সট.js এ বানানো। নেক্সট.js, টাইপস্ক্রিপ্ট, কনভেক্স, তা ক্লার্ক, এইসব আমাদের দিয়ে। একটু মানে করিয়েন, কি করব একটু এই সম্পর্কে আমাদেরও একটু জ্ঞান দিয়েন। স্যার? রিয়াক্ট না করলে নেক্সট.js এ সার্ভাইভ করতে পারবেন না, এটা আমার রেকমেন্ডেশন। এই তো রিঅ্যাক্টের পরের কথাই বলছি। রিয়াক্টের পরে যদি কারোর ইচ্ছা হয় নেক্সট.js এর ক্লাসও আসবে, সেটা কমপ্লিটলি পেইড হবে। ঠিক আছে, যদি কারোর ইচ্ছা হয় নেক্সট.js এ যদি করতে চান, তখন আপনার সাথে যোগাযোগ করবেন, তখন আমি শেখাবো অবশ্যই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক টাইপস্ক্রিপ্ট আছে। এখন যেহেতু একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, সব হবে জাভাস্ক্রিপ্টের ইয়াস পরে বাবু, টাইপস্ক্রিপ্ট। সব হবে। বলুন ভদ্রবাবু। বলছিলাম ইয়াস বাবুকে, বলছিলাম সব হবে, স্টেপ বাই স্টেপ সব কিছু হবে। সব কিছু হবে, সিঁড়ি বেয়ে আমাদের শুধু এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এরকম ছোট ছোট কম্পোনেন্টস আপনারা ইজিলি বানাতে পারেন। এরকম অনেক কম্পোনেন্টস ইউআই লাইব্রেরি প্রচুর আছে। তো যেটা বলছিলাম, আমাদের টপিকের থেকে বাইরে বেরোলে হবে না। অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা আপনাদের, আমি লিঙ্কটাকে গ্রুপে দিয়ে দেবো, সেখানে গিয়ে ক্লিক করবেন, এই পেজটা ওপেন হবে। এখানে গিয়ে আপনারা জাস্ট দেখে নেবেন যে এইটা হচ্ছে আপনার ডিজাইন। আমাদের প্রিভিউ সেকশনটা কোথায় গেল? জাস্ট এ সেকেন্ড, কপি। যে প্রিভিউ সেকশন আছে, যদি ইমেজটা আপনাদের ডাউনলোড করতে হয়, জাস্ট এই ইমেজের পরে ক্লিক করে এখানে দেখবেন একটা ডাউনলোডের বাটন থাকবে, ডাউনলোড ইমেজ বলে ক্লিক করবেন, আপনার ইমেজটা বড় স্ক্রিনে খুলে যাবে, এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। কপি ইমেজ আছে, যা খুশি করতে পারেন, এখানে দেখে দেখে জাস্ট এটাকে বানাবেন। বলতে পেরেছি, খুবই ইজি, কোনো মাথা ব্যথা নেই এখানে। যা আমি করলাম আজকে সেগুলোই এখানে করা আছে, জাস্ট একটু কালার স্কিম ডিফারেন্ট, একটুখানি স্টাইলিং ডিফারেন্ট আছে, সেগুলো আপনারা দেখে নেবেন কিভাবে করবেন। বলতে পেরেছি? কে কে বানাতে পারবেন? হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম ওই কপির সিম্বলটা কিভাবে আনতে বললেন, একটু ভুলে গেলাম।
আপনি বলবেন? ওটা হচ্ছে এন্টিটি, অ্যাম্পারসেন্ড হ্যাঁ। কপি সেমিকোলন, মানে অ্যাম্পারসেন্ড আচ্ছা লিখে ঠিক কপি লিখবো, লিখে সেমিকোলন দিয়ে দেবো, এরকম একটা কপিরাইটের চিহ্ন চলে আসবে। বলতে পারলাম? আস্তে আস্তে এরকম অ্যাসাইনমেন্ট প্রচুর আসবে, সো বি রেডি। তো সেগুলোকে কমপ্লিট করতে হবে। বলতে পেরেছি? চলুন তাহলে, যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, নাহলে আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি। আবার পরের দিনের ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। যদি কোনো কোয়েশ্চেন থাকে বলুন। নেই কোনো কোয়েশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন রামদেববাবু। স্যার বলছি ইমেজটাকে সেন্টার করতে গেলে স্যার কি ইউজ করবো? ইমেজটাকে সেন্টার করতে সেন্টার ট্যাগ ইউজ করুন। আপনার ফ্লেক্স কি? বক্স ছাড়া ওটা সেন্টার হয়ে যাবে। সেন্টার ট্যাগ, এটা সেন্টার ট্যাগ। এই যে এই সেন্টার ট্যাগ, এই যে, আচ্ছা, ওইটা ইউজ করবো, ঠিক আছে। ঠিক আছে। না, অনলি ফর আমি ইমেজটাকে করতে চাইছি। হ্যাঁ ইমেজের মধ্যে হয়ে যাবে, এখানে আপনি বাটনের জায়গায় ইমেজ রাখবেন, তাহলেই হয়ে যাবে ওটা। হুম, ঠিক আছে। ওকে, বলুন আর কারো কোনো কোয়েশ্চেন? কোড রিলেটেড, নন কোড রিলেটেড, যা খুশি বলতে পারেন। গুড নাইট অনিন্দবাবু, ভেরি ভেরি গুড নাইট। কারো কোনো কোয়েশ্চেন নেই? তাহলে আজকের মতো রাখি। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। তাহলে পরের দিনের ক্লাসের আগে সাবমিট করে দেবেন, সাবমিট কোথায় করবেন সেগুলো আমি দিয়ে দেবো গ্রুপে, দেখে নেবেন, ফলো করবেন গ্রুপটাকে। ওকে, চলুন তাহলে, শুভরাত্রি, গুড নাইট স্যার।